আসসালামু আলাইকুম। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত অ্যাডমিশন টেস্ট ফাউন্ডেশন ক্লাসে উপস্থিত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ফাউন্ডেশন ক্লাস, অ্যাডমিশন টেস্টের জন্য যে ফাউন্ডেশন ক্লাস, এই ফাউন্ডেশন ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন এবং গত বছরের যে প্রশ্ন সেই প্রশ্নের ব্যাখ্যা। তো আমরা প্রশ্নের প্যাটার্ন এবং গত বছরের প্রশ্নের ব্যাখ্যা এগুলো আমরা করব। তার আগে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সালাম দিচ্ছেন তাদেরকে ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম লিখতেছেন তাদেরকেও ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম লিখবেন তাদেরকেও ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যারা যুক্ত হচ্ছেন, কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন জানাবেন। আর আমার ক্লাস এর আগে কখনো করেছেন কিনা, অথবা করলে আপনাদের আমার ক্লাসের ব্যাপারে মতামত এগুলো জানাইতে পারেন, অথবা সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের কোনো কোয়েরি আছে কিনা বা জানার আছে কিনা সেগুলো আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন 200-রও অধিক স্টুডেন্ট। আপনারা আপনাদের কাছের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু ইনভাইট করেন ক্লাসটা করার জন্য। আমার বিশ্বাস সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের যে ভয়, সাধারণ জ্ঞান নিয়ে যে আপনাদের যে দুশ্চিন্তা, সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের যে এক ধরনের ট্রমা কাজ করে, আমার এই ক্লাসের পর ইনশাল্লাহ আপনাদের অনেকটাই। আজকে আমি আরেকটু অপেক্ষা করি, আরো কিছু লোকজন আসুক। আজকেই ফার্স্ট ক্লাস, সুমাইয়া আক্তার রূপা আজকে ফার্স্ট ক্লাস, তারাগঞ্জ থেকে, রংপুর তারাগঞ্জ থেকে। আই এম ফ্রম ময়মনসিংহ, নোয়াখালী, ফার্মগেট, রংপুর। হ্যাঁ, বিভিন্ন শাখা থেকে আপনারা যুক্ত হচ্ছেন। সবাইকে আমি জানাচ্ছি সাধারণ জ্ঞানের পক্ষ থেকে প্লাস ফোকাস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা ফোকাসের ক্লাস করার সৌভাগ্য অর্জন করেছেন বা ভর্তি হয়েছেন এই জন্যে। ঠাকুরগাঁও থেকে, তারপর মেহেরপুর থেকে আফিয়া, তারপর মাহফুজ আলম ময়মনসিংহ থেকে, তাম্মি, রহিমা, হ্যাঁ অনেকেই আছেন, অনেকেই যুক্ত হচ্ছেন। নরসিংদী থেকে পারুল আক্তার, ব্রাহ্মণবাড়িয়া থেকে তানজিনা মিহি। গতকালকে ব্রাহ্মণবাড়িয়া আপনাদের সাথে অনেকের সাথে ক্লাস হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া আমি ক্লাস নিয়েছিলাম। তো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা অনেকের সালাম শুনেছি, অনেকের পরিচয় জেনেছি, কে কোত্থেকে ক্লাস করছেন সেটা জেনেছি। তো আমরা শুরু করি। আরও যারা আছে তারা আসুক, আর যারা প্রথম থেকে মিস করেছে ক্লাসটা তারা পরবর্তীতে ভিডিও দেখে নেবে ইনশাল্লাহ। প্রশ্ন কোত্থেকে আসে, কিভাবে আসে, হ্যাঁ, তারপর গত বছরের প্রশ্নটা কেমন হয়েছে এটার ব্যাখ্যা সহ আমরা জানার চেষ্টা করব। এখন আসেন আমরা যে বিষয়টা দেখব সাধারণ জ্ঞান নিয়ে, আমাদের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান নিয়ে। যেমন এই যে অলরেডি শরীফ আল জুবাইর আপনি বলেছেন সাধারণ জ্ঞানের সিলেবাস কিছুই বুঝেন না। তো বোঝার জন্যই দেখেন কিছু কমন প্রশ্ন, যেটা আমরা অ্যাডমিশন টেস্টের সময় স্টুডেন্টদের কাছ থেকে শুনে থাকি, স্টুডেন্টরা আমাদেরকে যে কোশ্চেনগুলো করে থাকে, কিছু কমন প্রশ্ন দেখেন। এই যে প্রশ্নগুলো আছে, আমার বিশ্বাস এই প্রশ্নগুলো সমাধান পেলে সাধারণ জ্ঞান নিয়ে আপনার টেনশন অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটা দেখেন। প্রথম প্রশ্নটা এখানে কি লিখলাম, সাধারণ জ্ঞান কেন পড়বো। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ভর্তি হতে যান, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে আমাদের স্টুডেন্টদের যে কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো থাকে, ইকোনমিক্স অথবা ল, অথবা ধরেন ইংলিশ, অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, অথবা যার যেই ইন্টারেস্ট আছে, তো সেই সাবজেক্টগুলো পেতে গেলে প্রিয় শিক্ষার্থীরা এবার একটু পারস্পরিক কথা বলা বন্ধ করেন, আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো সেই কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো পেতে গেলে আমাদের দেখবেন যে কোথাও এরকম শর্ত থাকে না যে সাধারণ জ্ঞানে আপনাকে আপনার 20 বা 22 পেতে হবে। সব জায়গায় শর্ত থাকে কি, আপনার বাংলায় পেতে হবে 20, তারপর ইংরেজিতে পেতে হবে 22 নাম্বার পেতে হবে। সাধারণ জ্ঞানে কোথাও শর্ত থাকে না যে সাধারণ জ্ঞানে এত নাম্বার আপনাকে পেতেই হবে আইন নিয়ে পড়তে গেলে অথবা অর্থনীতি নিয়ে পড়তে গেলে। তাহলে আপনি সাধারণ জ্ঞান কেন পড়বেন, প্রশ্ন জাগে না? যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমাদের যে স্বপ্নের সাবজেক্টগুলো আছে, কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্ট পাওয়ার জন্য যদি সাধারণ জ্ঞানের কোনো কন্ডিশনই না থাকে, তাহলে সাধারণ জ্ঞান আপনি কেন পড়বেন? প্রশ্ন রাখতে পারে অনেকের, কেন আপনি সাধারণ জ্ঞান পড়বেন? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন,
সাধারণ জ্ঞান আপনার কেন দরকার? তো প্লিজ আপনারা একটু পারস্পরিক সালাম বিনিময় বা পারস্পরিক কথাবার্তা বন্ধ করেন, আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন আমার ক্লাসে। তো খেয়াল করেন সাধারণ জ্ঞান কেন পড়বেন। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার পদ্ধতি, সেখানে আমরা দেখতে পাই আপনার যে দুইটা অংশে পরীক্ষা হয়, এমসিকিউ এবং রিটেন। এমসিকিউ এবং রিটেন, হ্যাঁ, দুইটা অংশ থাকে। তার মধ্যে দেখেন এমসিকিউ অংশ থাকে কত নাম্বার? 60 নাম্বার। আর রিটেনে থাকে 40 নাম্বার। এই যে 60 নাম্বার, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। যে বাংলায় হচ্ছে আপনার কত? বাংলায় 15, ইংলিশ এটাতেও 15, আর জিকেতে থাকে হচ্ছে 30 নাম্বার। আর রিটেন 40-এর মধ্যে, রিটেন 40-এর মধ্যে আপনি যদি দেখবেন যে রিটেন 40-এর মধ্যে বাংলায় থাকে 20, ইংরেজিতে 20। তো প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করেন যে এই যে নাম্বার বন্টন, মান বন্টন যেটা আছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায়, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন প্লিজ। আপনাদের অনেক বেশি উপকারে আসবে ক্লাসটা, বুঝতে পারবেন যে আপনার কেন সাধারণ জ্ঞান প্রয়োজন, কেন আপনারা একটু মানে সাধারণ জ্ঞান গুরুত্ব দেওয়া প্রয়োজন আপনাদের। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভর্তি প্রক্রিয়া, সেখানে আমরা দেখতে পাই, বা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এদের এই যে বিষয়গুলো আছে, এদের এভারেজ নাম্বার কত থাকে। আপনি খেয়াল করলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় এদের ইংলিশ এবং বাংলায় এমসিকিউতে এভারেজ নাম্বার থাকে 10 থেকে 12, এবং রিটেনে আপনার এরকম 20-এর মধ্যে আপনার এই যে 12 থেকে 14 নাম্বার, 12 থেকে 14 নাম্বার থাকে হচ্ছে আপনার এভারেজ নাম্বার থাকে হচ্ছে 12 থেকে 14। তো খেয়াল করে দেখেন 12 থেকে 14 নাম্বার এরকম থাকে। তো খেয়াল করে দেখেন বাংলা এবং ইংলিশে প্রত্যেক স্টুডেন্ট যারা চান্স পায়, কম বেশি সবারই বাংলা এবং ইংলিশে যারা চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কম বেশি সবারই দেখা গেছে যে 22-24 এরকম এভারেজে থাকে, 22-24 এভারেজে থাকে। তো আমরা প্রথমেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো পাওয়ার জন্য শর্ত থাকে বাংলা এবং ইংলিশে। তো দেখেন বাংলা ইংলিশে যে কন্ডিশন থাকে, এই সবগুলো কন্ডিশন প্রায় সবাই ফিল আপ করতে পারে, সবাই আপনার 20-22-24 এরকম করে বাংলা ইংলিশে পাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো কারা পাবে? সবাই তো কম বেশি 22-24 এরকম করে পাচ্ছে, অথবা 20-24 এরকম করে পাচ্ছে। তাহলে কাঙ্ক্ষিত সেই সাবজেক্টগুলো কারা পাবে? যারা এই সাধারণ জ্ঞানের যে 30 নাম্বার, এই সাধারণ জ্ঞানে 30 নাম্বারের মধ্যে যারা কাঙ্ক্ষিত একটা নাম্বার তুলতে পারবে, একটা স্ট্যান্ডার্ড নাম্বার তুলতে পারবে, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এখন আসেন, আমরা যারা ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ভর্তি হয়েছি, আমরা যারা ফোকাসে ভর্তি হয়েছি বা এখনো হয় নাই, ভর্তি হব, এরকম যারা আছি, খেয়াল করেন এই যে 30 নাম্বার আমাদের সাধারণ জ্ঞান, এই 30 নাম্বার সাধারণ জ্ঞানে আমাদের যারা স্টুডেন্ট আছেন, তো আমাদের স্টুডেন্টদের টার্গেট থাকবে, আমরা যারা ক্লাস করতেছি আমাদের টার্গেট থাকবে সাধারণ জ্ঞানের 30 নাম্বারের মধ্যে 25+ নাম্বার পাওয়া। 25+ নাম্বার পাইতে হবে আমাদেরকে, 25+ নাম্বার পাইতে হবে। এখন কিভাবে পাবেন সেই নাম্বারটা? তাহলে আমাদের সাথে নিয়মিত ক্লাস করেন, আমাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো করেন, ইনশাল্লাহ আমরা বলে দিব যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কেন পড়তে হবে, এই বিষয়গুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবারই কি সাউন্ড প্রবলেম হচ্ছে? অনেকেই কমেন্ট করতেছেন সাউন্ড প্রবলেম। সবারই কি এই সমস্যা হচ্ছে? একটু জানান তো, সাউন্ড প্রবলেম কি সবারই হচ্ছে নাকি অল্প কয়েকজনের হচ্ছে? সাউন্ড প্রবলেম কি সবারই হচ্ছে? আচ্ছা, যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে, আমার ধারণা আপনাদের হয়তো নেট কানেকশন স্লো, অথবা নেট কানেকশন ঠিকমতো কাজ করছে না, এই জন্য একটু সাউন্ড প্রবলেম হচ্ছে। যাদের নেট কানেকশন ভালো আছে এদের সাউন্ড ভালো আসার কথা। তারপরে আমাদের টেকনিক্যাল টিম দেখছে যে কেন সমস্যাটা হচ্ছে, সাউন্ড প্রবলেম কেন হচ্ছে। তো খেয়াল করেন, এই যে আমি এতক্ষণ বিষয়গুলো বললাম,
যে আমাদের টার্গেট সাধারণ জ্ঞানে আজকে ফাউন্ডেশন ক্লাসে আমরা যেটা বলতে যাচ্ছি যে সাধারণ জ্ঞানের ফাউন্ডেশন ক্লাসে আমরা আমাদের প্রতিজ্ঞা আমাদের ওয়াদা সেটা হচ্ছে কি সাধারণ জ্ঞানে 30 নাম্বার আছে এমসিকিউ এই এমসিকিউতে আমরা ইনশাল্লাহ 25+ নাম্বার পাবো। আমরা গত বছর টার্গেট নিয়েছিলাম আমাদের যারা স্টুডেন্ট আছে ফোকাসের আমরা অন্তত আপনার এই 30-এর মধ্যে 25+ নাম্বার পাবো এবং সেভাবে আমরা পড়াশোনাও করিয়েছিলাম এবং আল্লাহর রহমতে আমাদের স্টুডেন্টদের সকলের প্রচেষ্টায় যে বিষয়টা হয়েছে 30 নাম্বারের মধ্যে 29 নাম্বার হুবহু আমাদের পড়াশোনার মধ্য থেকে কমন এসেছে তা আমরা সেভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদেরকে। তো এখন আসেন সাধারণ জ্ঞান কেন পড়বেন। আশা করি আমার এই এতক্ষণ যে আলোচনাটা করলাম এর মধ্যে আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন কেন সাধারণ জ্ঞান পড়বেন। কারণ হচ্ছে আপনার এই কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো পাওয়ার জন্য সহযোগিতা করবে সাধারণ জ্ঞান। আপনার সিরিয়ালটা মেধা তালিকায় আপনার সিরিয়ালটা আপনাকে সামনে নিয়ে আসবে হচ্ছে এই সাধারণ জ্ঞান। এখন আসেন আমাদের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাধারণ জ্ঞান কি পড়বো? বিশাল সিলেবাস, এত বড় সিলেবাস, এই বিশাল সিলেবাস থেকে আপনি কোন বিষয়গুলো পড়াশোনা করবেন, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ? আপনি দেখেন বাংলা এবং ইংলিশ যেটা আছে, তো বাংলা ইংলিশের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি বাংলার একটা নির্দিষ্ট সিলেবাস আছে, ইংলিশের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, কিছু নির্দিষ্ট গল্প, কিছু নির্দিষ্ট টপিক আছে। কিন্তু সাধারণ জ্ঞানের দেখেন সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। দুনিয়ার যত জ্ঞান আছে সব জ্ঞান এখন সাধারণ জ্ঞান, এমনকি বাংলা ইংলিশ থেকেও সাধারণ জ্ঞানের প্রশ্ন আসতেছে, তাই না? আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন দেখেন একবার প্রশ্ন এসেছিল কোন কবির মা একজন কবি ছিলেন। আমরা জানি জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস একজন কবি ছিলেন, তাই না? তারপর উইলিয়াম শেক্সপিয়রের একটা গ্রন্থের নাম এসেছে। বিভিন্ন ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসে। মানে দুনিয়ার সকল জ্ঞান সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত, নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তাহলে সাধারণ জ্ঞান আমি কি পড়বো, কতটুকু পড়াশোনা করব, কি পড়বেন, কতটুকু পড়বেন? আমাদের ক্লাসগুলোতে, আমাদের রেগুলার ক্লাস যখন হবে আমরা ক্লাসগুলোতে আপনাদেরকে বলে দিব যে আপনার কি করতে হবে, যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। এবং আমরা শেষ পর্যায়ে একেবারে কোচিং এর শেষ পর্যায়ে অথবা মাঝামাঝি সময়ে আপনাদেরকে কিছু স্পেসিফিক টপিক দিয়ে দিব যে এই টপিকগুলো একটু ভালোভাবে পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনি কমন পাবেন। যেমন আমরা গত সেশনে আমাদের স্টুডেন্ট যারা আছে এদেরকে আমি পার্সোনালি এদেরকে আমি কি করেছিলাম 40 থেকে 45টা টপিক দিয়ে দিয়েছিলাম যে আপনারা এই টপিকগুলো ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 25+ নাম্বার কমন পাবেন। আলহামদুলিল্লাহ কমন এসেছে। তো আমরা কি পড়বো, আমরা ক্লাসে সবকিছু বলে দিব ইনশাল্লাহ কি কি পড়তে হবে আপনাকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন সাধারণ জ্ঞান কিভাবে পড়বো। সাধারণ জ্ঞান নিয়ে আমাদের স্টুডেন্টদের মানে এখানে যারা ক্লাস করতেছেন আপনাদের অনেকের হচ্ছে এই সমস্যাটা, সেটা হচ্ছে কি যে সাধারণ জ্ঞান আপনার কি হয় না, মনে থাকে না, প্রচুর পড়ি কিন্তু মনে থাকে না, সাধারণ জ্ঞান মনে থাকে না। কিভাবে পড়লে মনে থাকবে, সাধারণ জ্ঞান মনে থাকে না, এত চেষ্টা করি নাম্বার তুলতে পারি না, কোনোভাবেই মনে থাকে না। এই সমস্যাটা আপনারা ফেস করেন না? যারা এখানে আছেন, আমার ক্লাস যারা করতেছেন প্রায় 800-র মতো স্টুডেন্ট ক্লাস করতেছেন, তো সাধারণ জ্ঞানে এই সমস্যাটা ফেস করেন আপনারা সবাই কম বেশি, যে সাধারণ জ্ঞান পড়েন কিন্তু মনে থাকে না। কিভাবে পড়লে মনে থাকবে, সাধারণ জ্ঞান কিভাবে পড়লে মনে থাকবে? তো খেয়াল করেন তো, এটা একটা কমন প্রবলেম আমাদের স্টুডেন্টদের যে সাধারণ জ্ঞান মনে থাকে না। অনেক পড়াশোনা করেন, অনেকভাবে চেষ্টা করেন কিন্তু মনে রাখা খুব কষ্ট হয়ে যায়। তো এখন সাধারণ জ্ঞান কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে পড়লে মনে থাকবে? তো কিভাবে পড়লে মনে থাকবে এটা আমরা আপনাদেরকে একটা রুটিন করে দেবো ইনশাল্লাহ। যখন আমরা রেগুলার ক্লাস শুরু হবে, আপনাদের সাথে যখন ক্লাস শুরু হবে তখন আমরা একটা রুটিন করে দিব আপনাদেরকে। যেমন গতকালকে আমি একটা শাখায় গিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য, ওখানে একটা রুটিন করে দিয়ে আসছি, একটা লেকচার শিট চাইলে আমাদের স্টুডেন্টরা চাইলে একটা লেকচার শিট মানে এক সপ্তাহে, তো ধরেন এই সপ্তাহে লেকচার হইলো, আগামী সপ্তাহে যে আরেকটা লেকচার হবে তার মাঝখানে যে সময়টা, এই সময়টার মধ্যে 5 থেকে 6 বার রিভাইজ দেওয়া সম্ভব, প্রত্যেক দিন রিটেন প্র্যাকটিস করা সম্ভব, প্রত্যেক দিন এমসিকিউ শেষ করা সম্ভব এবং খুব ভালোভাবে শেষ করা সম্ভব। আপনি চিন্তা করেন আমাদের স্টুডেন্ট যারা আছেন, আপনারা যারা ক্লাস করতেছেন, আমাদের একটা সমস্যা কি জানেন? সমস্যাটা হচ্ছে ধরেন আগামী সোমবার হচ্ছে আমার ক্লাস, তো আমরা যেটা করি
আগামী সোমবার আমাদের ক্লাস। তো আমরা যেটা করি সেটা হচ্ছে কি, সোমবারে ক্লাস, রবিবার সকাল থেকে পড়াশোনা শুরু করি। সকাল থেকেই পড়াশোনা শুরু করি, সোমবার ক্লাস, সোমবারের যে লেকচার আছে ওই লেকচারের উপর পড়াশোনা শুরু করি রবিবার সকাল থেকে। সারাদিন পড়লাম, রাত 12টা-1টা পর্যন্ত পড়াশোনা করলাম। সকালবেলায় যখন ক্লাসে গেলাম, ক্লাসে যখন পরীক্ষা নেওয়া শুরু করলো, দেখে গেছে আমাদের অনেক কিছু গুলিয়ে ফেলি, অনেক কিছুই মাথায় থাকে না। জি, এখন আসেন। তো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমি পার্সোনালি আমি গতকালকে একটা শাখায় গিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য, ওইখানে রুটিনটা করে দিয়ে আসছি। প্রত্যেক দিন 6 ঘন্টা ঘুমাইতে পারবেন, তারপরে ক্লাস করতে পারবেন ঠিকঠাক মতো, তারপরে খাওয়া দাওয়া, নামাজ, গোসল সব কিছুর সময়, তারপরে আপনার ধরেন আপনার বর্তমান যে বিশ্বায়নের যুগ, অনেকে ফেসবুক ব্যবহার না করে থাকতে পারেন না, তো আমরা সেই ফেসবুক ব্যবহার করার জন্য কিছু সময় দেই, খাওয়া দাওয়ার সময়, সব কিছুর সময় আমরা দিয়েই প্রত্যেক দিন 12 ঘন্টা পড়ার একটা রুটিন আমরা তৈরি করে দিই, আমি পার্সোনালি তৈরি করে দিই। তো আপনাদেরকে আমি আমি চেষ্টা করবো সেই রুটিনটা দিয়ে দেওয়ার জন্য। প্রত্যেক দিন আপনি কমপক্ষে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবেন, তারপরে ঘুমাইতে পারবেন, তারপরে খাওয়া দাওয়া ঠিক মতো হবে, নামাজ ঠিক মতো হবে, সবকিছু ঠিকঠাক মতো হবে। এবং প্রতি সপ্তাহে প্রত্যেকটা লেকচার শিট আপনার কম করে হলেও 5 থেকে 6 বার রিভাইজ দেওয়া হবে। একটু খেয়াল করে দেখেন তো যে আপনার পরীক্ষার আগের দিন একবার পড়াশোনা করে আপনি পরীক্ষা দিতে গেলেন, আপনার যেরকম নাম্বার পাবেন, সেম লেকচার শিটে যদি সপ্তাহে 5 থেকে 6 বার রিভাইজ দিয়ে যেতে পারেন, তাহলে অনেক বেশি মনে থাকবে না? আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি মনে থাকবে তখন। সেক্ষেত্রে এই জন্য আমরা আপনাদেরকে একটা রুটিন করে দিব যে কিভাবে 5 থেকে 6 বার একটা লেকচার শিট রিভাইজ দেওয়া যায় এক সপ্তাহে। দেখবেন যে সাধারণ জ্ঞান কিভাবে পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, তখন সবগুলো বিষয় চলে আসবে ইনশাল্লাহ। এরপরে আসেন আমাদের 4 নম্বর প্রশ্ন, যেটা আমাদের একবারে কমন প্রশ্ন, কোচিং এ ভর্তি হওয়ার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমরা ফেস করি, সাধারণ জ্ঞানের জন্য লেকচার শিট যথেষ্ট নাকি অন্য কোনো বই পড়তে হবে? বিশ্বাস করেন প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ জ্ঞানের জন্য আমাদের যে লেকচার শিট আছে, লেকচার শিটই যথেষ্ট। বিশ্বাস করেন যথেষ্ট। লেকচার শিটটা ভালোভাবে পড়াশোনা করবেন, আলাদা কোনো বইয়ের প্রয়োজন নাই। যদি আপনি আলাদা করে কোনো বই কিনতে চান, তাহলে আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সম্মানিত শিক্ষকবৃন্দ মিলে একটা সাধারণ জ্ঞানের বই লিখেছেন, সেই বইটা আপনি কিনতে পারেন, জিকে প্যানাসিয়া বইটা কিনতে পারেন। আর আমি আপনাদেরকে পরামর্শ দিব, বই যত কম কিনবেন সাধারণ জ্ঞানের, আপনার সাধারণ জ্ঞান তত বেশি ভালো করতে পারবেন। যত বেশি বই কিনবেন তখন হবে কি জানেন, কোনটা রেখে কোনটা পড়বেন, এটা পড়বেন না ওইটা পড়বেন, বিভিন্ন ধরনের সমস্যায় কনফিউশনে পড়ে যাবেন। এই জন্য লেকচার শিট যথেষ্ট। লেকচার শিট ভালোভাবে পড়াশোনা করবেন, তাহলে আর কোনো বইয়ের প্রয়োজন নাই। বিশ্বাস করুন, আর কোনো বইয়ের প্রয়োজন নাই লেকচার শিট ভালো করে পড়াশোনা করলে। এরপরে আসেন সাম্প্রতিকের জন্য কোন বই পড়তে হবে। সাম্প্রতিকের জন্য কি কোনো বই পড়তে হবে? কোনো বইয়ের প্রয়োজন নাই। আমাদের সাম্প্রতিকের প্রত্যেক মাসে আপনারা যারা আমাদের স্টুডেন্ট যারা আছেন, প্রত্যেকের জন্য সাম্প্রতিকের জন্য একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সাম্প্রতিকের জন্য একটা পিডিএফ দেওয়া হয় প্রত্যেক মাসে। এবং শেষ দিকে এসে, আমাদের ক্লাস যখন শেষ হয়ে যাবে, একবার শেষ দিকে এসে আপনাদের পরীক্ষার 1 মাস আগে সাম্প্রতিকের সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটা লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করা হবে। আলাদা করে কোনো বই কেনার প্রয়োজন নাই প্রিয় শিক্ষার্থীরা। আপনি যত বেশি বই কিনবেন তত বেশি ঝামেলা হবে। লেকচার শিট পড়াশোনা করেন, প্রতি মাসে আমরা যেই সাম্প্রতিকের যে পিডিএফ গুলো দিব, এই পিডিএফ গুলো একটু ভালো করে পড়াশোনা করবেন। 2-3 পৃষ্ঠার পিডিএফ প্রয়োজনে প্রিন্ট করে দিবেন, প্রিন্ট করে পড়াশোনা করবেন, এগুলো সাম্প্রতিক হয়ে যাবে ইনশাল্লাহ। আলাদা কোনো বই কেনার প্রয়োজন নাই, এই জিনিসগুলো পড়াশোনা করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এই যে 5টা প্রশ্ন, আমার বিশ্বাস এই 5টা প্রশ্নের উত্তর পাইছেন। সাধারণ জ্ঞান কেন পড়বেন? সাধারণ জ্ঞান আপনি পড়াশোনা করবেন কারণ আপনার যে কাঙ্ক্ষিত সাবজেক্ট, আপনার যে স্বপ্নের সাবজেক্ট, এই স্বপ্নের সাবজেক্ট পাওয়ার জন্য সহযোগিতা করবে সাধারণ জ্ঞান। আপনার মেরিট লিস্ট, আপনার সিরিয়ালটা অনেক সামনে নিয়ে আসবে সাধারণ জ্ঞান। তারপর কি পড়বেন? যেটুকু প্রয়োজন ততটুকুই পড়াশোনা করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়াশোনা করবেন, অতিরিক্ত পড়াশোনা করার দরকার নাই। কতটুকু প্রয়োজন ততটুকু, যতটুকু আমরা ক্লাসে সেটা বলে দিব, কতটুকু প্রয়োজন, কোন বিষয়গুলো প্রয়োজন, কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো বলে দিব ইনশাল্লাহ। যেমন গত বছর আমরা একবার স্পেসিফিক স্টুডেন্টকে বলে দিয়েছিলাম যে, যেমন ধরেন একটু পরে আমি দেখাবো যে কোন কোন বিষয়গুলো আমরা স্পেসিফিক বলে দিয়েছিলাম যে
এই বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে এবং হুবহু কমন আসছে পরীক্ষায়। আচ্ছা, এরপরে আসেন আমাদের একটা পরিসংখ্যান। গত বছর অর্থাৎ 2024-25 সেশনের বি ইউনিটে বাংলাদেশ বিষয় থেকে প্রশ্ন এসেছে কয়টা, ইন্টারন্যাশনাল থেকে কয়টা এসেছে, সাম্প্রতিক থেকে কতটা এসেছে, এই বিষয়টা আমরা একটু দেখে আসেন। তো আমরা যদি দেখি বাংলাদেশ বিষয়াবলী থেকে 2024-25 সেশনে আপনার হুবহু 8টা প্রশ্ন কমন এসেছে, আন্তর্জাতিক এবং মৌলিক মিলিয়ে আসছে 12টা, আর সাম্প্রতিক প্রশ্ন এসেছে 10টা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর মধ্যে সাম্প্রতিক একটা প্রশ্ন ব্যতীত বাকি 9টা প্রশ্ন আমাদের লেকচার শীট সাম্প্রতিকের শীট থেকে আসছে। অর্থাৎ এই যে 30টা প্রশ্ন আছে এই 30টা প্রশ্নের মধ্যে 29টাই আসছে আমাদের শীট থেকে আসছে, হুবহু কমন আসছে। এই জন্য বিশ্বাস করেন আলাদা কোনো বইয়ের প্রয়োজন নাই, আলাদা কোনো কিছু কিনতে হবে না আপনাকে। ফোকাসের লেকচার শীট খুব ভালোভাবে পড়াশোনা করেন, আর সাম্প্রতিক যে পিডিএফ গুলো দেওয়া হবে এগুলো একটু ভালো করে পড়াশোনা করবেন। ইনশাল্লাহ আপনার মানে আমাদের যে টার্গেট 25+ নাম্বার পাওয়া, এই 25+ নাম্বার আমরা পাবো ইনশাল্লাহ, 25+ নাম্বার আমরা পাবো। আচ্ছা, এরপরে আসেন, যে কথাটা না বললেই নয়, যারা ফোকাসে ভর্তি হয়েছেন ভালো, যারা হন নাই ভর্তি, তারা কেন ফোকাসে ভর্তি হবেন? কারণ হচ্ছে যে আমাদের ফোকাসে ক্লাসে সবকিছু শেখানো হয়, ক্লাসের বাইরে আলাদা কোনো প্রাইভেট পড়ানোর কোনো সিস্টেম নাই। যদি কোনো শিক্ষক আমাদের কোনো শিক্ষার্থীকে বাইরে প্রাইভেট ব্যাচ পড়ায়, তাহলে ওই শিক্ষকের শিক্ষকতাই বাতিল হয়ে যায়। এই জন্যে ক্লাসে যা পড়ানোর পড়াইতে হবে, এটা হচ্ছে ফোকাসের মৌলিক দর্শন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা জানেন ফোকাসের ছেলে মেয়ে আলাদা আলাদাভাবে ক্লাস হয়, এতে করে ক্লাসে মনোযোগ থাকে, সবার স্টুডেন্টদের মনোযোগ থাকে, ঠিকঠাক মতো পড়াশোনা হয়, একটা মানে কিউরিওসিটি থাকে, তারা না জানে কত বেশি পড়ে ফেলতেছে, আমাদের আরো অনেক বেশি পড়াশোনা করা দরকার। তৃতীয়ত আমাদের যে মানসম্মত শীটগুলো আছে, লেকচার শীটগুলো আছে, এই শীটগুলো আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে। এই জন্য আপনি ভর্তি হবেন ফোকাসে। তারপরে আসেন চতুর্থ যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে যারা অফলাইনে ভর্তি হচ্ছেন তারা আপনি কি করতে পাবেন, আপনি চাইলে অনলাইনের এই ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন। আপনাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে এই ক্লাসগুলো আপলোড দেওয়া হবে। যদি কখনো আপনি অফলাইনে ক্লাস মিস করে ফেলেন বা অফলাইনের ক্লাস মিস করে ফেলেন, অথবা আপনি বুঝতে পারেন না কোনো একটা বিষয়, আপনি চাইলে অনলাইনের এই ক্লাসগুলো দেখতে পাবেন। অর্থাৎ অফলাইনে ভর্তি হলে অনলাইন সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন অটোমেটিক। তাহলে এতগুলো সুবিধা পাওয়ার পর আপনি কেন ফোকাসে ভর্তি হবেন না? ফোকাসে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আপনাদের এই সুবিধাগুলো পাবেন। এই জন্য ফোকাসে ভর্তি হওয়া প্রয়োজন। ফোকাসের মানসম্মত কন্টেন্ট, মানসম্মত লেকচার শিট, এগুলোর জন্য আপনাকে ভর্তি হওয়া প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসেন আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাখ্যা। ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে বি ইউনিটে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো ব্যাখ্যা করি, এবং এই যে ব্যাখ্যাগুলো আমরা করব, যদি সম্ভব হয় কিছু নোট নিবেন, এই নোটগুলো থেকে আবার দেখবেন যে প্রশ্ন আসবে, এই ব্যাখ্যা থেকে আবার প্রশ্ন আসবে। হ্যাঁ, তো আসেন আমরা শুরু করি। আসেন, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আমরা মানে ক্লাসে বলতাম, ক্লাসে এটা প্রায় আলোচনা করতাম, আপনাদের সিনিয়র ভাইদেরকে জিজ্ঞেস করে দেখেন যে যখন বাংলা এবং বাঙালি জাতির ইতিহাস নিয়ে যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা এই বিষয়গুলো বলতাম যে সর্বপ্রথম এই বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় ঐতরে আরণ্যক নামক গ্রন্থে। এই বঙ্গকে বাংলা নামে নামকরণ করেন, হ্যাঁ বাংলা নামে নামকরণ করেন, বা বাংলা নামে একটা জনপদ, আলাদা একটা পৃথক জনপদ হিসেবে প্রতিষ্ঠা করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয় শাহ ই বাঙ্গালা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জেনে থাকবেন যে আমাদের এই বাংলায় 1338 সাল থেকে 1538 সাল পর্যন্ত এই যে 200 বছর, এই 200 বছর ছিল কি? স্বাধীন সুলতানি আমল। এই স্বাধীন সুলতানি আমলের প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে? এই ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন কি প্রথম স্বাধীন সুলতান। সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী স্বাধীন সুলতান কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। বিশাল বড় এক সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। উনি যে বাংলা প্রতিষ্ঠা করেছিলেন, সালতানাতে বাংলা যে প্রতিষ্ঠা করেছিলেন,
এই আলাউদ্দিন হোসেন শাহ যে বাংলাদেশ, সেই বাংলার মাত্র 20 থেকে 25% হচ্ছে কি বর্তমান বাংলাদেশ। আপনারা জেনে অবাক হবেন, এত বিশাল বড় বাংলা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, এদিকে আরাকান, ওইদিকে আছে হচ্ছে কি আপনার বিহার, উড়িষ্যা, এই সব বিশাল অঞ্চল নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এক বাংলা। আলাউদ্দিন হোসেন শাহ এত শক্তিমান শাসক ছিলেন কি আলাউদ্দিন হোসেন শাহ, যার রাজধানী ছিল কোথায়? একডালায়। আচ্ছা, এরপরে দেখেন নাসিরউদ্দিন নুসরত শাহ। নাসিরউদ্দিন নুসরত শাহ তিনি কি করেন? 12 দুয়ারি মসজিদ বা গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেছিলেন কে? এই নাসিরউদ্দিন নুসরত শাহ। তাহলে দেখেন গত বছর প্রশ্ন চলে আসে শামসুদ্দিন ইলিয়াস শাহ নিয়ে, আপনাদের প্রশ্ন আসতে পারে কি নিয়ে? এই বাকি যে নামগুলো আছে এগুলো নিয়েই আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন খেয়াল করেন প্রশ্নটা কিরকম আসতে পারে, আপনারা সবাই উত্তর দিয়েন তো। অপশন একই, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। বলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? বলেন। এই যে অপশন, সেম অপশন, আপনারা উত্তর দিবেন, জাস্ট অপশনটা লিখবেন, কমেন্ট বক্সে একটু অপশনটা লিখবেন। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? আমানুল্লাহ, কংগ্রেচুলেশন, আপনারটা হয়েছে। তাসফিয়া আফরিন, মারিয়া, জি সবারটা হচ্ছে। ঈশামণি, সবারটাই হচ্ছে। দেখেন তাহলে দেখেন গত বছর এই যে অপশনগুলো আছে, অপশনগুলো থেকে গত এই বছর প্রশ্ন আসতে পারে আপনাদের। জান্নাত, মহুয়া, আবু তৈয়ব, মেহেদি, হ্যাঁ সবারটা হচ্ছে। তারপরে মুশফিয়া, আর আপনারটাও হয়েছে আলহামদুলিল্লাহ, সবারটাই হচ্ছে, সবাই পারতেছে। ভেরি গুড, মনোযোগ দিয়ে ক্লাস করেন, তাহলে এই ক্লাসগুলো দেখেন আপনাকে অনেক বেশি হেল্প করবে। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। একডালা দুর্গ নির্মাণ করেন কে? আমি একটু আগে আলোচনা করেছি, যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছেন তারা পারার কথা। বলেন উত্তর দেন তো। একডালা দুর্গ নির্মাণ করেছিলেন কে? একডালা দুর্গ নির্মাণ করেছিলেন কে? বলেন। বিষ্ণই কুণ্ড, হ্যাঁ আপনারটাও হয়েছে। গুড, ভেরি গুড। হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন, কাজে লাগবে এই ক্লাসগুলো। এই যে অপশনগুলো, এই অপশনগুলো দিয়ে আগামী বছর প্রশ্ন আসতে পারে, কারণ এই 4 জন শাসকই মানে সুলতানি আমল, বাংলাদেশ সুলতানি আমলের বিখ্যাত শাসক হচ্ছে 4 জন। এই 4 জন থেকেই প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আলাউদ্দিন হোসেন শাহ তিনি একডালা দুর্গ নির্মাণ করেছিলেন। সারোয়ার মৃধা, আপনারটা হয়েছে, সুন্দর। এরপরে আসেন আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা এসেছিল, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? মনে রাখেন জাতিসংঘের 2টা বিশ্ববিদ্যালয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, আর দ্বিতীয়টা হচ্ছে কি জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জাতিসংঘের বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো প্রশ্ন আসলে এই 2টা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসে। একটা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে কি জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাপানের রাজধানী এই টোকিওতে অবস্থিত হচ্ছে কি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। আর যদি প্রশ্ন আসে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, সেটা হচ্ছে সান জোসে, কোস্টারিকা। দক্ষিণ আমেরিকার দেশ, হ্যাঁ কোস্টারিকা। তো সেই কোস্টারিকায় হচ্ছে কি আপনার জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত। তাহলে এবছর প্রশ্ন আসছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও। ধরেন আগামী বছর আপনাদের প্রশ্ন আসলো, সবাই একটু উত্তর দিবেন। আগামী বছর প্রশ্ন আসলো এরকম যে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সবাই একটু উত্তর দেন তো। আমি উত্তরটা লিখে রাখছি, তারপর আপনারা একটু লিখেন, সবাই একটু কমেন্টে লিখেন যে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? গতবার এসেছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, আমরা সবাই জানি টোকিও। ধরেন এর সাথে মিলিয়ে এই বছর প্রশ্ন করলো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। সবাই একটু উত্তর দিন, কমেন্ট বক্সে একটু উত্তর দিন সবাই। ভেরি গুড, কোস্টারিকা, সান জোসে, কোস্টারিকা। আজহারুল ইসলাম, নাজনীন জুমুর, ইব্রাহিম কায়েফ, জি সবার উত্তর সঠিক হচ্ছে। সিয়াম হয়েছে লাবিব হাসান, সান জোসে, কোস্টারিকার রাজধানী সান জোসেতে অবস্থিত। তারপরে পার্থ সেন, কংগ্রেচুলেশন, আপনারটাও হয়েছে পার্থ সেন। তারপরে ফাহিম রহমান, আপনারটাও হয়েছে সান জোসে, কোস্টারিকা। তাহলে মনে রাখেন যদি পরীক্ষায় প্রশ্ন আসতেও পারে, এবছর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছে,
আগামী বছর আসতে পারে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। তাহলে আশা করি যারা আমার ক্লাসটা এখন করতেছেন বা সামনে যারা করবেন ক্লাসটা, আশা করি এই প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। পারবেন না? যদি এই প্রশ্নটা আসে যে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, আমার ক্লাস এই মুহূর্তে 753 জন আছেন, পারবেন না পরীক্ষায় আসলে? পারবেন তো সবাই? আচ্ছা, এরপরে আসেন আমাদের পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা একটু দেখবো এখন। আমাদের পরের প্রশ্ন মানে 3 নম্বর প্রশ্ন, সামাজিক বিবর্তনবাদ। সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা, সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা কি? আমরা সবাই জানি শুধু বিবর্তনবাদ যদি বলে যে বিবর্তনবাদ, হ্যাঁ, বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে চার্লস ডারউইন। এই তো আত্মবিশ্বাস, মানে এই যে আত্মবিশ্বাস স্টুডেন্ট লাগবে আমার, আবু তৈয়ব মেহেদি, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা এখন আছে 3 নম্বর প্রশ্নটা, যে সামাজিক বিবর্তনবাদ, সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা কে? আমরা সবাই জানি বিবর্তনবাদ, হ্যাঁ, বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে কে? চার্লস ডারউইন। আর যখন সামাজিক বিবর্তনবাদ কথাটা বলবে, এই সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছে কে? হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার, হারবার্ট স্পেন্সার হচ্ছে সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা। মনে রাখেন, চার্লস ডারউইন হচ্ছে বিবর্তনবাদের প্রবক্তা। বিবর্তনবাদ যে জ্যাক রুসো, তাকে বলা হয় কি আপনার স্টেট অফ নেচার, স্টেট অফ নেচার বা প্রকৃতির রাজ্য সম্পর্কে তিনি একটা বিখ্যাত থিওরি দিয়েছিলেন। তিনি বলেছিলেন কি, প্রকৃতিক রাজ্য, প্রকৃতির রাজ্য বা স্টেট অফ নেচার ছিল শান্তিময়, মানুষ শান্তিতে বসবাস করত, তারপর বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে আজকে এই স্টেট সিস্টেম এসেছে, এই জিনিস সম্পর্কে তিনি বলেছিলেন। আর হারবার্ট স্পেন্সার বলেছেন সামাজিক বিবর্তনবাদ, অর্থাৎ সমাজের যে পরিবর্তনগুলো, সমাজের যে নর্মস গুলো আছে, যে কালচার গুলো আছে, যে সিস্টেম আছে, সিস্টেম পরিবর্তনটা কিভাবে হয়েছে, এগুলাই তিনি ব্যাখ্যা করেছেন সামাজিক বিবর্তনবাদ তত্ত্বে। আর ইবনে খালদুন, ইবনে খালদুন বিখ্যাত মুসলিম দার্শনিক, যার বিখ্যাত থিওরি হচ্ছে আসাবিয়া বা সামাজিক সংহতি। দেখেন, রুশো হচ্ছে প্রকৃতির রাজ্য, প্রকৃতির রাজ্য নিয়ে তিনি থিওরি দিয়েছেন। হারবার্ট স্পেন্সার কি করেছেন? সামাজিক বিবর্তনবাদ নিয়ে বলেছেন, সামাজিক বিবর্তন, বিবর্তন। আর ইবনে খালদুন বলেছেন কি, আসাবিয়া বা সামাজিক সংহতি, আসাবিয়া বা সামাজিক সংহতি, মানে সমাজের মানুষগুলো, হ্যাঁ, সমাজের মানুষগুলো কিভাবে একত্রিত হয়ে বসবাস করে, কিভাবে একটা রাষ্ট্রের সৃষ্টি হয়, এই বিষয়গুলো সম্পর্কে এই বিস্তারিত তথ্য দিয়েছেন কি ইবনে খালদুন, যাকে বলা হয় আসাবিয়া তত্ত্ব বা সামাজিক সংহতি তত্ত্ব, সামাজিক সংহতি তত্ত্ব এর প্রবক্তা বলা হয় ইবনে খালদুনকে। ধরেন এই বছর প্রশ্ন আসলো হারবার্ট স্পেন্সার নিয়ে, যে সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা কে। ধরেন আগামী বছর প্রশ্ন আসলো, সবাই একটু কমেন্ট বক্সে লিখবেন, সবাই একটু কমেন্ট বক্সে লিখবেন, সবাই উত্তরটা, আমি সবার কাছ থেকে আশা করতেছি উত্তরটা। 772 জন ক্লাস করতেছেন এখন লাইভে, সবাই একটু, আমি প্রশ্নটা করে আপনারা একটু উত্তর দিবেন। অপশন উত্তর এখানে দেওয়া আছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সেটা হচ্ছে সামাজিক সংহতি তত্ত্বের প্রবক্তা কে? সামাজিক সংহতি তত্ত্বের প্রবক্তা কে? আমার প্রশ্ন হচ্ছে সামাজিক সংহতি বা আসাবিয়া তত্ত্বের প্রবক্তা কে? বলেন, আসাবিয়া তত্ত্বের প্রবক্তা কে? আহমেদ শিহাব, ভেরি গুড। তুষার ইমরান লাভ রিয়েক্ট দিয়েছেন, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা। ঈশা মনি, কংগ্রেচুলেশন। সঞ্জিদা রিপা, কংগ্রেচুলেশন। তারপরে সাকিব ইসলাম, কংগ্রেচুলেশন। দৃষ্টি হাওলাদার, রাহি, আপনারটা ভুল হয়েছে রাহি, আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন নাই। রাহি আহমেদ, আপনারটা ভুল হয়েছে। ইবনে খালদুন, হ্যাঁ, আয়েশা জান্নাত, ইবনে খালদুন। দৃষ্টি হাওলাদার, ইবনে খালদুন। প্রতিমা বড়ুয়া, কংগ্রেচুলেশন, আপনারটা হয়েছে। পার্থ সেন, ভেরি গুড, ভেরি গুড। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন বোঝা যাচ্ছে। তাহলে খেয়াল করেন, আমি শুধু প্রশ্নের উত্তর বলে যাচ্ছি না, আগামী বছর কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও বলে যাচ্ছি। যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, দেখবেন যে আপনি যখন এডমিশন টেস্টের কোচিং করবেন তখন অনেক বেশি সহজ মনে হবে আপনার কাছে বিষয়গুলো, এবং আগামী বছর যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে আপনি খুব সহজে নিশ্চিত হয়ে আনসার করতে পারবেন। আমাদের পরের প্রশ্ন, বিখ্যাত ট্রয় নগরী। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা আমি আপনাদের সিনিয়র যারা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমি ক্লাসে বলেছিলাম 4টা নগর রাষ্ট্র, 4টি
নগর রাষ্ট্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 4টি নগর রাষ্ট্র নিয়ে আমি ক্লাসে স্পেসিফিক বলে দিয়েছিলাম, যদি নগর রাষ্ট্র নিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে 4টা নগর রাষ্ট্র নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং সেই নগর রাষ্ট্রের নামগুলো আমি স্পেসিফিক লিখে দিয়েছিলাম। আল্লাহর রহমতে হুবহু কমন চলে আসছে, এটা হুবহু কমন চলে আসছে, এই প্রশ্নটা চলে আসছে, তাই না? দেখেন, খেয়াল করেন, বিখ্যাত ট্রয় নগরী, ট্রয় নগরীর বর্তমান অবস্থান কোথায়? ট্রয় নগরীর বর্তমান অবস্থান হচ্ছে কোথায়? তুরস্ক। এই তুরস্কে অবস্থিত ট্রয় নগরী, তুরস্কে অবস্থিত, বর্তমান তুরস্কে অবস্থিত হচ্ছে কি ট্রয় নগরী। এরপরে খেয়াল করেন, গ্রিসে 2টা নগর রাষ্ট্র আছে, গ্রিসে 2টা নগর, দেখেন ট্রয় নগরী, 4টা নগর রাষ্ট্র কি কি লিখছিলাম দেখেন, আমি বলি। ট্রয়, আমরা বলেছিলাম এই ট্রয়, পেত্রা, তারপরে পম্পেই, স্পার্টা। এই 4টা নগর রাষ্ট্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসলে 4টা নগর রাষ্ট্রের প্রশ্ন আসলে আপনারা এগুলো নোট রাখেন। হ্যাঁ, যারা ক্লাসটা করতেছেন, প্রায় 750 স্টুডেন্ট ক্লাস করতেছেন এই মুহূর্তে, তো নোট রাখবেন, এটা নোট রাখবেন, পরীক্ষায় আসতে পারে। যে ক্লাসের যে ব্যাখ্যাগুলো বলতে সম্ভব হলে একটু নোট রাখেন, পরীক্ষায় আসতে পারে। আমরা বলে দিয়েছিলাম ক্লাসে নগর রাষ্ট্র নিয়ে প্রশ্ন আসলে এগুলো নিয়ে প্রশ্ন আসবে। আলহামদুলিল্লাহ চলে আসছে ট্রয় নিয়ে। ট্রয় নগরের বর্তমান অবস্থান হচ্ছে কোথায়? তুরস্ক। ট্রয় হচ্ছে তুরস্ক। তারপর পেত্রা, পেত্রার অবস্থান হচ্ছে বর্তমান জর্ডান, জর্ডানে অবস্থিত পেত্রা নগরী। পম্পেই নগরী ইতালি, ইতালির একটা বিখ্যাত নগর রাষ্ট্র ছিল পম্পেই, যেটা ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল। আর স্পার্টা নগর রাষ্ট্রের অবস্থান হচ্ছে কোথায়? গ্রিস। তো গত বছর আসছে কি নিয়ে? ট্রয় নিয়ে। ধরেন আপনাদের যদি এবার আসে, প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে ক্লাস করতেছেন, ধরেন প্রশ্ন আসলো আপনাদের যে পেত্রা নগরী, প্রাচীন পেত্রা নগরীর বর্তমান অবস্থান কোথায়? একটু উত্তর দেন তো কমেন্ট বক্সে। 750 জনের মতো ক্লাসে আছেন, আমি চাই 750 জনে এটার উত্তর করবেন। 750 জনই উত্তর করবেন যে পেত্রা নগরীর বর্তমান অবস্থান কোন দেশে? পেত্রা নগরীর বর্তমান অবস্থান কোন দেশে? পেত্রা নগরীর পম্পেই, 3 নাম্বারটা হচ্ছে পম্পেই, পম্পেই নগরী। হ্যাঁ, 3 নাম্বারটা। ভেরি গুড, ভেরি গুড, সবাই উত্তর দিতেছেন। জর্ডান, তাসনিম তুষি, জর্ডান। তারপরে অফলাইনে কি? হ্যাঁ, অফলাইনে পড়াবো ইনশাল্লাহ। জর্ডান, জর্ডান, জি, যারা জর্ডান লিখতেছেন হচ্ছে, সবারটা হচ্ছে। আমি চাই সবাই উত্তর করেন। 700, 750 অধিক স্টুডেন্ট আছেন, 750 কমেন্ট করবেন সবাই, সবাই কমেন্ট করুন, প্রত্যেকে কমেন্ট করেন। জানেন না জানেন প্রয়োজনে কমেন্ট দেখা কমেন্ট করেন, তাও শিখেন, তাও কমেন্ট করে অ্যান্সার করেন। এটা ধরেন গত বছর প্রশ্ন আসলো ট্রয় নগরী নিয়ে, আপনাদের প্রশ্ন দিয়ে দিল এরকম যে পেত্রা নগরীর বর্তমান অবস্থান কোন দেশে? পেত্রা নগরীর বর্তমান অবস্থান জর্ডানে, জর্ডানে অবস্থিত পেত্রা নগরী। ভেরি গুড, সবার উত্তর হচ্ছে, সবার উত্তর হচ্ছে। মনোযোগ দিয়ে ক্লাস করেন। তাহলে এই 4টা নগর রাষ্ট্র মনে রাখেন। আমি আবারও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগর রাষ্ট্র নিয়ে প্রশ্ন আসলে এগুলো নিয়ে প্রশ্ন এসে থাকে, নোট রাখেন, এগুলো খাতায় লিখে রাখেন, কাজে লাগবে। 4 নম্বর প্রশ্ন, মেসোপটেমীয় সভ্যতার সাথে সম্পর্কিত দেশ। মনে রাখেন, মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে 2 নদীর মধ্যবর্তী স্থান, 2 নদীর মধ্যবর্তী স্থান। এই 2 নদী হচ্ছে কি? দজলা ও ফুরাত। আমরা ইসলামের ইতিহাসে দজলা ও ফুরাত বলি, দজলা এবং ফুরাত। আর বর্তমানে বলা হয় কি? ইউফ্রেটিস এবং টাইগ্রিস। ইউফ্রেটিস, আরেকটা হচ্ছে কি? টাইগ্রিস নদী। তো ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী স্থান হচ্ছে বর্তমান ইরাক, বর্তমান ইরাক, মনে রাখেন। হ্যাঁ, তো ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী স্থান, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, 2 নদীর মধ্যবর্তী স্থান বললাম। 2টা নদী হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস। ইসলামের ইতিহাসে যেটাকে বলা হয় দজলা এবং ফুরাত। এই দজলা এবং ফুরাত নদীর মধ্যবর্তী স্থান হচ্ছে বর্তমান ইরাক। এই ইরাকেই গড়ে উঠেছিল মেসোপটেমীয় সভ্যতা। ইরাকেই গড়ে উঠেছিল কি? মেসোপটেমীয় সভ্যতা। এই মিশর হবে না, মিশর উত্তর হবে না। যারা মিশর অ্যান্সার করতেছেন, মেসোপটেমীয় সভ্যতা মিশরে হয় নাই, মিশরে মিশরীয় সভ্যতা হয়েছিল। এটা হবে কি? ইরাকে হয়েছিল। এই যে বললাম, দজলা এবং ফুরাত নদী বা ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী স্থান হচ্ছে বর্তমান ইরাক। আর ইরাকেই গড়ে উঠেছিল বিখ্যাত এই মানে মেসোপটেমীয় সভ্যতা, যা পর্যায়ক্রমে 4টা সভ্যতা মানে জন্ম দিয়েছিল মেসোপটেমিয়ায়।
তাহলে দেখেন মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কিত দেশ হচ্ছে ইরাক। এরপর আছেন পরের প্রশ্ন, হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক নামক লিখন পদ্ধতি, হায়ারোগ্লিফিক নামক লিখন পদ্ধতি আপনার প্রাচীন কোন সভ্যতার লিখন পদ্ধতি? উত্তর দেন তো সবাই। এটা দেখি কারা এটার উত্তরটা জানেন। হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কোন সভ্যতার? এটা বলেন। মার্জিয়া আক্তার, জিনাতুন্নিসা, খাজিদা তালুকদার। ছেলেরা আনসার করেন না কেন? শুধু মেয়েরা আনসার করতে, ছেলেরা ক্লাস করেন না? জাহিদুল ইসলাম, হ্যাঁ। পার্থ সেন, হ্যাঁ। দৃষ্টি হাওলাদার, সবাই লিখতেছেন মিশরীয় সভ্যতা, তাই না? তো আমরা সবাই জানি হায়ারোগ্লিফিক নামক পবিত্র লিখন পদ্ধতি, চিত্রভিত্তিক একটা লিখন পদ্ধতি ছিল। এটা চিত্রভিত্তিক লিখন পদ্ধতি ছিল। আমরা আইসিটি পড়াশোনা করে আসছি যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এই হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি, তারপরে রোমান সংখ্যা, এগুলা হচ্ছে কি আপনার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে হায়ারোগ্লিফিক নামক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? সেটা হচ্ছে কি মিশরীয় সভ্যতার একটা লিখন পদ্ধতি, হচ্ছে কি হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক। আচ্ছা, এরপরে আসেন আমরা সামনের দিকে আগাই। স্টারলিংক। স্টারলিংক কি সবাই জানেন না এটার উত্তর? স্টারলিংক কি সবাই জানেন তো এটার উত্তর? স্টারলিংক একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। এবার সরাসরি আমাদের সাম্প্রতিক লেকচার শীট থেকে কমন এসেছে এটা। স্টারলিংক কি? স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, আমরা এটা সবাই জানি। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা আমরা সবাই জানি। ফারিয়া মিম, কংগ্রেচুলেশন। ইব্রাহিম, কায়েফ, মার্জিয়া আক্তার, নিশু, সবার উত্তর সঠিক হচ্ছে। সাকিব ইসলাম, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে, কংগ্রেচুলেশন। যারা উত্তর দিচ্ছেন সবাইকে কংগ্রেচুলেশন, যারা সঠিকগুলো দিতে পারতেছেন, যারা চেষ্টা করতেছেন আপনাদেরকে কংগ্রেচুলেশন। চেষ্টা যে করতেছেন এটাই অনেক কিছু, যারা অনেকে তো ভয়ে উত্তরই দিচ্ছে না, সেটাকে আপনারা চেষ্টা করতেছেন। তো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা হচ্ছে স্টারলিংক। তো খেয়াল করেন, আপনারা সাইড নোট নেন, সবাই একটু নোট নিয়েন যে স্টারলিংক বাংলাদেশে পরীক্ষামূলক ভাবে চালু হয়। পরীক্ষামূলকভাবে চালু হয় কবে? 9 এপ্রিল 2025 সালে। 2025 সালে। 9 এপ্রিল 2025 সালে। আর আনুষ্ঠানিকভাবে দুইটা পয়েন্ট লিখে রাখেন, আসতে পারে আপনাদের পরীক্ষায়। আনুষ্ঠানিক ভাবে চালু হয়, 2 নম্বর পয়েন্ট। আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? 20 মে 2025। 20 মে 2025। দুটো তারিখ মনে রাখেন। বাংলাদেশে যে ইন্টারনেট ভিত্তিক বা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক পরীক্ষামূলকভাবে চালু হয় 9 এপ্রিল 2025। আর আনুষ্ঠানিকভাবে চালু হয় সারা দেশে। আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? 20 মে 2025। এই তারিখে এটা আনুষ্ঠানিকভাবে চালু হয়। তাহলে এর বাইরে যদি প্রশ্ন, মানে যদি আগামী বছর প্রশ্ন আসে স্টারলিংক নিয়ে, তাহলে আসবে এটা কি? হয়তো এইটা, নয়তো এটা আসবে, যে কোনো একটা আসবে। ধরেন আপনাকে প্রশ্ন করলো, প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই প্রশ্নটা আপনাদেরকে করি। ধরেন প্রশ্ন করলো যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট যুগে প্রবেশ করে কত তারিখ? বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটে প্রবেশ করে কত তারিখ? আপনার উত্তর দেই না। জিনাত, জান্নাত, মিম, আপনি এখন উত্তর দেন। আপনার উত্তরটা আমি সবার আগে দিব, সবার আগে রিপ্লাই দিব আপনার উত্তরের। ভেরি গুড, ভেরি গুড। প্রশ্ন আসবেটা কি? এভাবেই তো আসবে প্রশ্নগুলো, এর বাইরে তো আসবে না। ধরতে পারলে, এভাবে ধরতে পারেন, সাধারণ জ্ঞান অনেক সহজ মনে হবে আপনারা দেখতেছে। এই যে নাজনীন, জুমুর, তানজিনা, মিহি, মাহিয়া ইস্তাত, সাকিবুল হাসান, তিথি, মেহজাবিন রিয়া, ইব্রাহিম কায়েফ খুব অ্যাক্টিভ, প্রথম থেকে খুব অ্যাক্টিভ, ভালোভাবে উত্তর দিয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সাজ্জাদ হোসেন, আল আজমান মুবারক, রাহি আহমেদ,
যে সবারটা হচ্ছে, তাহলে প্রশ্ন আসলে এভাবেই কিন্তু আসবে। এরপরে আসেন 8 নাম্বার প্রশ্ন। এই যে এইটাই ছিল আনকমন গত বছর যে বললাম না 29টা কমন আসছে, একটা একটু আনকমন টাইপের আসছে, তবে উত্তর দিতে পারছে অনেকে। এটা হচ্ছে আমাদের লেকচার শিটে ছিল না, যেটা সত্য কথা সেটা বললাম, এটা আমাদের লেকচার শিটে ছিল না। যে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? রাশিয়াকে সমর্থন করছে কি বেলারুশ, চীন এবং উত্তর কোরিয়া। এরা হচ্ছে কি সমর্থন করেছে, তারা করে নাই। একমাত্র দেশ হচ্ছে কি হাঙ্গেরি। এই অপশনগুলোর মধ্যে হাঙ্গেরি কি করে নাই? সমর্থন করে নাই। হাঙ্গেরি সমর্থন করে নাই। আচ্ছা, এখন অনেকে উত্তর দিচ্ছেন আরকো আজম, ভেরি গুড। আদনান ইবনে নূর উত্তর দিয়েছেন। জান্নাতুল মাওয়া হালিমা, আপনারটাও হয়েছে সুন্দর, খুব সুন্দর। আব্দুল হান্নান হয়েছে। সিয়াম রাইহান, ভেরি গুড উত্তর হচ্ছে আপনারটাও। জি, এখন আসেন রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? এটা আমাদের লেকচার শিটে ছিল না, কিন্তু সবাই এটা পেরেছে, কারণ অপশন দেখি তারা বুঝতে পারছে যে আসলে এটা এখানে হাঙ্গেরি হবে উত্তর, এছাড়া আর কোনো অপশন উত্তর হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এরপর আসেন আমাদের 9 নম্বর প্রশ্ন। যুক্তরাষ্ট্র, দেখেন গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে, এজন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? দেখেন ডোনাল্ড ট্রাম্প, বর্তমান যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় যে বক্তব্য দিতেন, বক্তব্য দেওয়ার সময় তার সামনে যে টেবিলটা থাকতো, ডায়েস, সে ডায়েসের সামনে সুন্দর করে এভাবে লেখা থাকতো জিওপি মানে গ্র্যান্ড ওল্ড পার্টি। জিওপি মানে কি? গ্র্যান্ড ওল্ড পার্টি। তার টেবিলের সামনে, তার ডায়েসের সামনে সবসময় এটা লেখা থাকতো গ্র্যান্ড ওল্ড পার্টি। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কি? রিপাবলিকান পার্টি। এই রিপাবলিকান পার্টিকে বলা হয় কি? গ্র্যান্ড ওল্ড পার্টি বা জিওপি। ধরেন আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসলো, প্রিয় শিক্ষার্থীরা, ধরেন আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসলো যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কি? উত্তর দেন সবাই। এখন প্রায় 700-র অধিক স্টুডেন্ট ক্লাস করতেছেন, সবাই একটু অ্যান্সার করেন প্লিজ। আপনারা একটু প্র্যাকটিস করেন, কাজে লাগবে এগুলো। যে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কি? সুইটি আক্তার, সাইফা, পুষ্পিতা সাহা, ভেরি গুড, সাব্বির হুসাইন, সুস্মিতা, তারপর শবনম নিশিতা হচ্ছে সবারটা উত্তর হচ্ছে মাহফুজ। জিওপি, হ্যাঁ জিওপি, গ্র্যান্ড ওল্ড পার্টি বা রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম। গ্র্যান্ড ওল্ড পার্টি, গ্র্যান্ড ট না, টি হবে না, গ্র্যান্ড ওল্ড পার্টি। আমাদের 10 নম্বর প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য কতজন? আমরা সবাই জানি নারী সদস্য হচ্ছে কতজন? 4 জন। আর উপদেষ্টা, মোট উপদেষ্টা পরিষদে মোট উপদেষ্টা হচ্ছে কতজন? 23 জন, তাই না? 23 জন, যেখানে ছাত্র প্রতিনিধি আছে কতজন বলেন তো? এটা আপনারা উত্তর দিবেন। আমি বললাম উপদেষ্টা পরিষদের মোট সদস্য হচ্ছে, উপদেষ্টা পরিষদের সদস্য কত আপনার? এই 23 জন। তাহলে এখানে ছাত্র প্রতিনিধি আছে কতজন বলেন তো? ছাত্র প্রতিনিধি মানে কয়জন ছাত্র সেই উপদেষ্টা পরিষদে আছে? জুলাই বিপ্লবের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি কতজন আছেন বর্তমানে? ইনি কে? তাসমিয়া জামান, কংগ্রেচুলেশন, আপনারটা হয়েছে। জুলফিকার, হয়নি আপনার উত্তরটা। আলপনা ইয়াসমিন, হ্যাঁ, যদি আপনি এই প্রশ্নের উত্তর 4 জন লিখে থাকেন তাহলে হয়েছে। আর আমি এখন যে প্রশ্নটা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি কতজন? ছাত্র প্রতিনিধি হচ্ছেন কয়জন? বর্তমানে কয়জন আছেন? 2 জন। কে? রাশেদ আহমেদ, ভেরি গুড, কংগ্রেচুলেশন। এই যে আপনার মতো স্টুডেন্টই চাই আমরা, যিনি আপডেট থাকেন এই বিষয়গুলো নিয়ে। নিশাত, জাহিদুল ইসলাম, ইয়াসিন হোসেন, কংগ্রেচুলেশন। সবার উত্তর সঠিক হচ্ছে সিয়াম রায়হান, ফারজানা, এনামুল, প্রতিমা বড়ুয়া, কংগ্রেচুলেশন। আতিয়া হক, কংগ্রেচুলেশন। আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। ছাত্র প্রতিনিধি হচ্ছে 2 জন। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন
যদি আপনাদের প্রশ্ন আসে, উপদেষ্টা পরিষদ নিয়ে প্রশ্ন আসে, তাহলে কি আসতে পারে? উপদেষ্টা পরিষদের মোট সদস্য কতজন? 23 জন। ছাত্র প্রতিনিধি আছে কতজন? 2 জন। ছাত্র প্রতিনিধি আছে কতজন? 2 জন আছে ছাত্র প্রতিনিধি, বাস। এগুলো একটু পড়াশোনা করবেন। এরপর 11 নম্বর প্রশ্ন, অলিম্পিকের পতাকায় 5টি চক্র, মানে 5টি যেরকম বৃত্ত আছে, এরকম যে 5টা বৃত্ত আছে, এই 5টা বৃত্ত কি বোঝায়? এই 5টা বৃত্ত দ্বারা কি বোঝায় বলেন তো? এই 5টা বৃত্ত দ্বারা কি বোঝায়? সামি, ভেরি গুড, কংগ্রেচুলেশন। 5টা বৃত্ত দ্বারা 5টা মহাদেশকে বোঝানো হয়। 5টা বৃত্ত দ্বারা কি বোঝায়? 5টা মহাদেশকে বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, 5টা মহাদেশকে বোঝানো হয়ে থাকে এই 5টি বৃত্ত দ্বারা। 5 রঙের 5টা বৃত্ত আছে, 5টা মহাদেশকে প্রতিনিধিত্ব করে। আপনার প্রশ্ন রাখতে পারে, স্যার মহাদেশ তো 60টা, তাহলে 5টা মহাদেশকে প্রতিনিধিত্ব করে মানে কি? অলিম্পিক যে বৃত্তগুলো আছে, একটা বৃত্ত দ্বারা এশিয়া এবং ওশেনিয়া মহাদেশকে দুইটাকে একত্রে প্রতিনিধিত্ব করে একটা বৃত্ত, আর বাদ বাকিগুলা পৃথক পৃথকভাবে প্রতিনিধিত্ব করে থাকে। এই জন্য 5টা বৃত্ত দ্বারাই এই অলিম্পিকের এই 5টা এই চক্র দ্বারা এই 5টা মহাদেশকে এভাবে করে কি করা হয়? প্রতিনিধিত্ব করা হয়। আচ্ছা, এরপর আসলে আমাদের পরের প্রশ্ন, 12 ভূঁইয়া। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? আপনারা সবাই জানেন যে মোগল শাসন আমলে মোগলরা অনেক চেষ্টা করে আমাদের এই বাংলা দখল করতে পারে নাই। কারণ আমাদের এই বাংলায় জমিদার যারা ছিল, জমিদার যারা ছিল তারা কি করেছিল? এই মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তো এই প্রতিরোধ গড়ে তোলার ফলে এই অঞ্চল তারা দখল করতে পারে নাই। এই যে 12 ভূঁইয়া নামে যে ভূঁইয়ারা আছে, জমিদাররা আছে, এই 12 ভূঁইয়াদের সর্দার ছিলেন কে? ঈসা খাঁ। ঈসা খাঁ ছিলেন এটা সর্দার। তো ঈসা খাঁ যখন মৃত্যুবরণ করেন 1599 সালে, যখন ঈসা খাঁ মৃত্যুবরণ করেন, তখন এই অঞ্চলের, এই আমাদের এই সোনারগাঁ ঢাকা অঞ্চলের যে জমিদার হয়েছিলেন কে? এই আপনার 1599 সালে এই অঞ্চলের জমিদার হয়েছিলেন মুসা খান হয়েছিলেন এই অঞ্চলের জমিদার। তো 1608 সালে, খেয়াল করেন সবাই, 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের যে সুবেদার ইসলাম খান চিশতি, তিনি কি করলেন? 12 ভূঁইয়াদের চূড়ান্তভাবে পরাজিত করলেন। পরাজিত করার পর মুসা খাঁও পরাজিত হলো। পরবর্তীতে এই যে মুসা খাঁর কবর দেওয়া হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে তার সমাধি রয়েছে, এবং এই মুসা খান নামে ওইখানে একটা ঐতিহাসিক মসজিদও আছে, মুসা খাঁ মসজিদ নামে। তাহলে দেখেন 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধি রয়েছে কার? এই মুসা খাঁ, ঈসা খাঁর ছেলে মুসা খাঁ। এই মুসা খাঁর সমাধি হচ্ছে কোথায়? আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে মুসা খাঁর সমাধি। এই তিথি এ হবে না, এটা মুসা খাঁ হবে। হ্যাঁ, এটা মুসা খাঁ হবে উত্তর। আমি জাস্ট ইতিহাসের অংশ হিসাবে এই অংশটা বলছি। সঠিক উত্তর হবে কি? মুসা খাঁ। সঠিক উত্তর হবে মুসা খাঁ, তার কবর রয়েছে সেখানে। আমাদের পরের প্রশ্ন, ফেসিবাদ। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। গত বছর একবারে মোটামুটি একটা ধারণা ছিল যে এটা নিয়ে একটা প্রশ্ন আসবে। ফেসিবাদ কি আসলে? জোর করে ক্ষমতা ধরে রাখা, জনগণের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা। হ্যাঁ, সরকার কি করে? জনগণকে বোঝায় যে আমরা যা করতেছি জনগণের ভালোর জন্য করতেছি, রাষ্ট্রের ভালোর জন্য করতেছি। এভাবে করে করে কি করে আপনার জনগণের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়, মানবাধিকার লঙ্ঘন করে, বিচারহীনতার সংস্কৃতি তারা তৈরি করে। এই যে বৈশিষ্ট্যগুলো, এটাকে বলা হয় ফেসিবাদ। আর এই ফেসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনিকে বলা হয় ফেসিবাদের জনক। এবার আপনারা উত্তর দিবেন, ফেসিবাদের জননী বলা হয় কাকে? যেটা গত বছর খুব ভাইরাল প্রশ্ন ছিল, যে ফেসিবাদের জননী বলা হয় কাকে? ভেরি গুড, এমডি আমানুল্লাহ। ফেসিবাদের জনক বেনিতো মুসোলিনি, যিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে। ইতালির প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন ফেসিবাদের জনক। হ্যাঁ, আর অ্যাডলফ হিটলার ছিলেন জার্মানির চ্যান্সেলর, যিনি নাৎসিবাদের জনক বলা হয় জোসেফ স্ট্যালিন। এটাও পরীক্ষায় আসে। কি আসে? পৃথিবীতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা।
পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রবর্তন করেন কে? জোসেফ স্ট্যালিন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক কে? জোসেফ স্ট্যালিন। পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক কে? জোসেফ স্ট্যালিন। অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর ছিলেন, তিনি নাৎসিবাদের জনক বলা হয়। নাৎসিবাদের জনক বলা হয় অ্যাডলফ হিটলারকে। তারপর বেনিতো মুসোলিনিকে ফেসিবাদের জনক বলা হয়। এরপরে আমাদের পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখে আসেন। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যেই সেক্টরের অধীনে ছিলেন আমরা সবাই জানি যে, এটার উত্তর দেন তো আপনারা সবাই, আমি না বলি আপনারা একটা উত্তর দেন, উত্তর দেওয়ার পর আমি ব্যাখ্যা করি এটা। এটার একটু উত্তর দেন। 14 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা দেন, তারপর আমি ব্যাখ্যায় যাচ্ছি। ভেরি গুড। সুরাইয়া ইসলাম শিফা, আরকো আজম, কংগ্রেচুলেশন। তাসমিহা, কংগ্রেচুলেশন। শারিকা, কংগ্রেচুলেশন। এই ছেলেরা উত্তর দেন না কেন? রাশেদ আহমেদ, আপনারটা ভুল হয়েছে। রাশেদ, আপনার উত্তরটা ভুল হয়েছে। তারেক উদ্দিন, আপনার উত্তরটা ভুল হয়েছে। হুমায়রা, আপনারটা সঠিক। সাইফা সঠিক। প্রান্তিপাল, আপনারটাও হয়েছে। আতিয়া হক হয়েছে। নকিব, হ্যাঁ ভেরি গুড, কংগ্রেচুলেশন, হয়েছে আপনারটা। মুজাহিদ ইসলাম, রাশেদ এবার ঠিক আছে, কিন্তু পরীক্ষায় কিন্তু দুইবার উত্তর দেওয়ার সুযোগ পাবেন না। উবাইদুল্লাহ, আপনারটাও সঠিক হয়েছে। জিসান চৌধুরী, আপনারটাও সঠিক হয়েছে। নৌ সেক্টর, আমরা সবাই জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, যেটাকে বলা হয় 10 নং সেক্টর বা নৌ সেক্টর। আবু হাসনাত রহমান, ভেরি গুড, আপনারটাও হয়েছে। ইসরাত জাহান ইতি, কংগ্রেচুলেশন। জাহিদুল ইসলাম, কামাল মাহমুদ নিশাদ, ভেরি গুড, সবারটা হচ্ছে, এখন সবারটা হচ্ছে। তাহলে দেখেন এই 10 নং সেক্টর, নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিলেন 10 নং সেক্টর, ধরেন আগামী বছর প্রশ্ন আসলো যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না? কত নং সেক্টরে বলেন? সবাই একটু উত্তর দিন যে কত নং সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না? হাসনাত জাহান খুশবু, আপনার নামটা বললাম, এবার আপনি উত্তর দেন। মিয়ামি ইসলাম, আপনার উত্তরটা দিব না কেন? অবশ্যই আপনারটা দিব। রুবায়াত তারিন, কাশফিয়া জাহান সাইফা, কংগ্রেচুলেশন। তাকিয়া খান সাফা, আপনারটাও হয়েছে। আবু তৈয়ব মেহেদি, মনোয়ারা ইসলাম মিলি, মুনমুন, আপনার উত্তরটা ভুল হয়েছে। সোয়াইব আহমেদ, শাহিন হাসান শান্ত, হাসি খুশি, সাদিয়া আক্তার, হ্যাঁ আপনারটা হয়েছে, সবারটা হচ্ছে। এখন যে 10 নং সেক্টরে কি ছিল না? সেক্টর কমান্ডার ছিল না। সেক্টর কমান্ডার ছিল না 10 নং সেক্টরে। প্রশ্ন আসতে পারে এটা, নৌ সেক্টর। হ্যাঁ, এবার আসেন, ধরেন একটু এই প্রশ্নের বাইরে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি। আপনারা যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং এ ভর্তি হয়েছেন, ধরেন প্রশ্ন আসলো মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কত নং সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কত নং সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কত নং সেক্টরে ছিল? এটার উত্তর দেন সবাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কত নং সেক্টরে ছিল? ভেরি গুড। মাহিয়া ইস্তাত, ফারিয়া মিম, আদনান রোহিত, হ্যাঁ আপনারটা হয়েছে। পার্থা সেন, মোহাম্মদ সজীব, প্রেমা, মাহিয়া ইসরাত, এরপরে শাহ হাসিব আরাফাত, এনামুল, ফারিয়া রহমান, রিফাত, তারপরে তাসমিহা জামান, সুস্মিতা, তানজিনা মিহি, তারপর উত্তর দিয়েছেন আরো অনেকে উত্তর দিচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা যেহেতু 2 নং সেক্টরে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডিইউ, আমি সংক্ষেপে লিখলাম ডিইউ কত নং সেক্টরে ছিল? 2 নং সেক্টর। 2 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল কত নং সেক্টরে? 2 নং সেক্টরে। আমাদের পরের প্রশ্নে যাই আমরা, আসেন। 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল কি? টাইটান ছিল একটা, বলেন তো টাইটান কি ছিল? টাইটান ছিল একটা ডুবোজাহাজ। আমরা সবাই জানি 1912 সালে টাইটানিক জাহাজ যেটা, সেটা যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পর মানুষ বিভিন্ন সময় এই টাইটানিক জাহাজ এর ধ্বংসাবশেষ দেখার জন্য সমুদ্রের গভীরে গিয়েছে। তো সর্বশেষ টাইটান নামক এক ডুবোযান, এই ডুবোযানে করে 2023 সালে কয়েকজন পর্যটক গিয়েছিলেন টাইটানিক জাহাজ দেখার জন্য, কিন্তু তারা সেখানে গিয়ে কি হয়ে যায়? হারিয়ে যায়, অথবা এটা ডুবোযানটা কি হয়ে যায়? ধ্বংস হয়ে গিয়েছিল সেখানে। তো এটা খুব মর্মান্তিক একটা ঘটনা ছিল তখনকার সময়ে, যে কিউরিওসিটি অনেক সময় মানুষের বিপদ ডেকে আনে, সেটা হচ্ছে তার প্রমাণ। তো টাইটান ছিল একটা ডুবোযান ছিল। আশা করি এটার উত্তর আপনারা সবাই কম বেশি জানেন। আমাদের পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন যেটা আছে, যে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাস স্পেসিফিক বলে দিয়েছিলাম, হ্যাঁ, যারা গত বছর আমার ক্লাস করছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, স্পেসিফিক বলে দিয়েছিলাম নারী নিয়ে। এই নারী নিয়ে কয়েকটা প্রশ্ন, কমন প্রশ্ন, যেগুলোতে একটা না একটা প্রশ্ন আসে, আপনারা নোট নিয়েন, হ্যাঁ। যে দেখেন, যে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, তারপরে বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট, তারপর বিশ্বের প্রথম নারী মুসলিম বিশ্বের প্রথম মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, তারপরে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট, তারপর নারীর ভোটাধিকার, তারপর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই নারী নিয়ে এই 6টা পয়েন্ট ভালোভাবে মুখস্থ করবেন, একটা না একটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি কমন পাবেন ইনশাল্লাহ। আমি গত বছর এভাবে লিখে দিয়েছিলাম, কমন চলে আসছে, খেয়াল করেন। আমরা সবাই জানি বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? শ্রীলঙ্কার, তাই না? শ্রীলঙ্কার। তার নাম কি বলতে পারবেন কেউ? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম বলতে পারবেন কেউ? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? কেউ জানেন এটার উত্তর? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার, তার নাম হচ্ছে শ্রীমাবু বন্দরনায়েক। শ্রীমাবু, আমি লিখে দিচ্ছি, আপনারা একটু লিখে নিতে পারেন চাইলে। শ্রীমাবু বন্দরনায়েক। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইসাবেলা পেরন। উনি হচ্ছেন কোন দেশের? আর্জেন্টিনার। উনি হচ্ছে কোন দেশের? শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার, আর্জেন্টিনা। এবার মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। কে? বেনজির ভুট্টো। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। অপরিচিতা অচেনা, কংগ্রেচুলেশন। ইব্রাহিম কায়েফ, কংগ্রেচুলেশন। শরীফুল ইসলাম রাইহান, কংগ্রেচুলেশন। নাকিব মাসুম, আচ্ছা, এরপরে আসেন, কংগ্রেচুলেশন। তারপরে মৌমিতা, কংগ্রেচুলেশন। এবার আসেন যেটা বলতেছিলাম, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী। মেঘবতী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়ার ইনি হচ্ছেন ইন্দোনেশিয়া। ইনি কোন দেশের? পাকিস্তানের। আর নারীর ভোটাধিকার, বিশ্বের প্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে কোন দেশ? প্রশ্ন আসে, বিশ্বের কোন দেশ প্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে? জানেন কেউ? বিশ্বের কোন দেশ প্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে? ফারহানা ইয়াসমিন, কংগ্রেচুলেশন। সবার আগে উত্তর, ফার্স্টেস্ট আনসার হয়েছে আপনারটা এবং সঠিক উত্তর। বিশ্বের প্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে কোন দেশ? সবাই একটু উত্তর দিয়েন। এখনো আপনারা অনেকে ধৈর্য নিয়ে ক্লাসে আসেন, আশা করি থাকবেন। আমাদের 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্বের প্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে কোন দেশ? রাশেদ আঞ্জুম, ভেরি গুড, আপনারটা হয়েছে। বিশ্বের প্রথম নারীর ভোটাধিকার অনুমোদন করে নিউজিল্যান্ড। আর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? এটা সবাই জানেন, খালেদা জিয়া, তাই না? খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া হচ্ছেন কি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই যে তথ্যগুলো আছে নারী বিষয়ক, এগুলো মাস্ট আপনার মুখস্থ থাকতে হবে। কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি কমন পাবেনই, এগুলো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কমন পাবেন। আমাদের পরের প্রশ্ন, সাম্প্রতিক প্রশ্ন এসেছে এটা। বাংলাদেশে 25তম বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সৈয়দ রেফাত আহমেদ। এটা চলে আসছে, এটার আসার সম্ভাবনা কম। যদি আগে আপনাদের পরীক্ষার আগে নতুন কেউ আসে তাহলে ওই নামটা পড়বেন, ওই নামটা পড়াশোনা করবেন। 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? আমরা সবাই জানি 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি করা হয়? বাতিল করা হয়। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এই ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে। 1996 সালে এই ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের 13তম সংশোধনী বা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। আর পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কি করা হয়? বাতিল করা হয়। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটা বাতিল করা হয়। আচ্ছা, এরপর আসলে আমাদের পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? মুসলিম প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কি? সবাই এটা জানেন না? হ্যাঁ, বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? সেটা হচ্ছে কোনটা? পাঙ্গন হচ্ছে কি মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে কি পাঙ্গন। মনে রাখেন, এই পাঙ্গনরা বসবাস করে কোথায়? পাঙ্গনরা বসবাস করে হচ্ছে মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস গত বছর আসছে হচ্ছে কি, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান কোনটা? পাঙ্গন। ধরেন আপনাদের আসলো যে মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঙ্গনরা বসবাস করে কোন জেলায়? মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঙ্গন বসবাস করে কোন জেলায়? মনে রাখেন, মৌলবীরা সবসময় কি হয়? মুসলিম হয়। অন্য ধর্মে তো মৌলবী হয় না, মুসলিম ধর্মে কি হয় বা ইসলাম ধর্মে কি হয়? মৌলবী হয়ে থাকে। তাহলে যদি প্রশ্ন আসে আগামী বছর, মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঙ্গনদের বসবাস কোন জেলায়? মৌলভীবাজার জেলায়। পারবেন না পরীক্ষায় আসলে? সিনথিয়া রহমান, জি আপনারটাও সঠিক, আপনারটা একবারে অ্যাকুরেট। তাসমিয়া জাহান, হাসনাত জাহান খুশবু মৌলভীবাজার জেলায়। শরীফুল মৌলভীবাজার জেলায়। সাকিবুল হাসান, আবু তৈয়ব মেহেদি, পার্থ সেন মৌলভীবাজার জেলায়। হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে। তারপর আসেন আমাদের পরের প্রশ্ন, নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? আপনারা জানেন 2017 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তত্ত্ব দিয়েছিল, তাই না? 3-0 বা 3-0 তত্ত্ব। তিনি বলেছেন যে এই 3-0 মানে তিনটা বিষয় যদি শূন্যের কোটায় নিয়ে আসা যায় তাহলে পৃথিবীতে এক ধরনের শান্তি বিরাজ করবে। সেগুলো কি? শূন্য দারিদ্র, হ্যাঁ দারিদ্র,
তারপর শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন, এগুলো কি করতে হবে? শূন্যের কোটায় নিয়ে আসতে হবে। তাহলে 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত হচ্ছে এই তিনটা, আর অন্তর্ভুক্ত 9 হচ্ছে শূন্য ক্ষুধা, জিরো হাঙ্গার, এটা অন্তর্ভুক্ত 9। যদি আপনাদের প্রশ্ন আসে, ধরেন আগামী বছর আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসলো, সবাই একটু কমেন্ট বক্সে উত্তর দিবেন। 670 জনের অধিক স্টুডেন্ট ক্লাসে আছেন এই মুহূর্তে। ধরেন আগামী বছর পরীক্ষায় প্রশ্ন দিল আপনাকে 3-0 তত্ত্ব বা 3-0 তত্ত্বের প্রবক্তা কে? 3-0 তত্ত্ব বা 3-0 তত্ত্বের প্রবক্তা কে? 3-0 তত্ত্বের প্রবক্তা কে? 3-0 তত্ত্বের প্রবক্তা কে? ধর আগামী বছর প্রশ্ন দিল আপনাকে, ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা সবাই এর উত্তর জানি, একেবারে কমন প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনুস। এই শুনেন, যারা ক্লাস করতেছেন খুব বেশি বিরক্ত লাগতেছে ক্লাস করতে, মানে বিরক্ত লাগতেছে ক্লাস করতে বা খারাপ লাগতেছে, আপনাদের দিয়ে কিন্তু উত্তরগুলো দেওয়াচ্ছি, আপনারা এই উত্তরগুলো দিচ্ছেন, এগুলো পড়েন ভালোভাবে, দেখেন কাজে লাগবে অনেক বেশি। আচ্ছা, এরপর আসলে আমাদের পরের প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? শিল্পকর্মের নাম হচ্ছে, বলেন এটার উত্তর কি হবে? আবু সাইদ কি নিয়ে নির্মিত, আবু সাইদ কি নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম, আবু সাইদ কি নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? আবু সাইদ কি নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? ভেরি গুড, ফারিয়া মিম, আয়েশা সিদ্দিকা, ফাতেমা বেগম, আপনি না মানে আপনি বিরক্ত হচ্ছেন না, ভেরি গুড, খুবই ভালো। আরফিন শুভ, তাসফিয়া ইসলাম, শাহ হাসিব আরাফাত হীরা, তাহনিকা, খাদিজা হক, সবার উত্তর হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমশির। এই উন্নত মমশির শিল্পকর্ম এটা এঁকেছেন কে? হ্যাঁ, এটা কে এঁকেছেন? শহীদ কাদরি, তাই না? আমরা সবাই জানি যে শহীদ কাদেরি বা কাদরি, শহীদ কাদরির অঙ্কিত একটা চিত্রকর্ম হচ্ছে চির উন্নত মমশির। এটা শহীদ আবু সাইদকে নিয়ে কি করা হয়েছে? নির্মাণ করা হয়েছে, আচ্ছা অঙ্কন করা হয়েছে। এরপর আসেন 22 নম্বর প্রশ্ন, ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। ব্লু অর্থনীতি বা সমুদ্র অর্থনীতির সম্পর্ক, মানে ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত বিষয় হচ্ছে কি? সমুদ্র সম্পদ, অর্থাৎ সমুদ্রকে কেন্দ্র করে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, সমুদ্রকে কেন্দ্র করে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলোকে বলা হয় কি? ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। তাহলে ব্লু অর্থনীতি বলতে বোঝায় কি? সমুদ্র সম্পদকে বোঝানো হয়ে থাকে। যেমন আপনার সে খনিজ সম্পদ হইতে পারে, মৎস্য সম্পদ হইতে পারে, তারপরে জাহাজ নির্মাণ শিল্প হইতে পারে, তারপরে সমুদ্রগামী জাহাজ, পর্যটন, এই সবগুলাই হচ্ছে কি? ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত বা সমুদ্র সম্পদের সাথে সম্পর্কিত। এরপর আসেন আমাদের পরের যে প্রশ্নটা আছে, গ্লোবাল ভিলেজ। আইসিটি পড়াশোনা করতে গেলে প্রথমে আমাদের যে বিষয়টা নিয়ে পড়াশোনা করতে, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তাকে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তাকে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ধরেন আপনাকে প্রশ্ন করলো যে গ্লোবাল ভিলেজ এর মেরুদণ্ড বলা হয় কাকে? মেরুদণ্ড বলা হয় কোনটিকে বা কাকে? আমি অপশন দেই, আপনারা একটু উত্তর দিন। হ্যাঁ, ডেটা, তারপরে কানেক্টিভিটি, তারপরে ক্যাপাসিটি অফ হিউম্যান, আর একটা হচ্ছে হার্ডওয়্যার। কি হবে উত্তর? গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয় কাকে?
গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয় কাকে? ভেরি গুড, সবারটাই হচ্ছে। যারা আইসিটি পড়াশোনা করে আসছেন সবারটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে আপনারা ভালোভাবে পড়াশোনা করে আসছেন বোঝা যাচ্ছে। এই আপনারটা হয় নাই, মারিয়া আপনারটা হয় নাই, আমানুল্লাহ আপনারটাও হয় নাই। গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয় এই কানেক্টিভিটিকে বলা হয় গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড। এটা আপনাদের একবার আইসিটি বইয়ের প্রথমেই আছে। 24 নম্বর প্রশ্ন, ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার হচ্ছে কি মহাখালী ফ্লাইওভার, যেটা 2004 সালে মহাখালী ফ্লাইওভার উদ্বোধন হয়। তখন প্রধানমন্ত্রী ছিলেন কে? বেগম খালেদা জিয়া। উনি এটা উদ্বোধন করেছিলেন। উদ্বোধন করেছিলেন। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার যেটা আছে ওইটা, এটা উদ্বোধন করেছিলেন 2004 সালে বেগম খালেদা জিয়া, এটা উদ্বোধন করেছিলেন। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখেন সবাই একটু। যারা আনসার করতেছেন তারা আনসার করতে পারেন এটা। এরপরে আসেন আমাদের পরের যে প্রশ্নটা আছে, আমরা পরের প্রশ্নটা দেখব। 25 নম্বর প্রশ্ন, কোন দেশ যোগদানের পর ব্রিক এর নাম হয় ব্রিক্স? ব্রিক মানে কি? ব্রিক ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। 2009 সালে এই ব্রিক নামে একটা উদীয়মান অর্থনৈতিক দেশগুলো মিলে একটা মানে সংগঠন গঠন করে ব্রিক। তারপর 2010 সালে এসে আপনার যোগদান করলো কে? সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এটার নাম হয়ে যায় কি? ব্রিক্স। এটার নাম হয় কি? ব্রিক্স। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। এরপর আসেন আমাদের 26 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক প্রশ্ন এটা আসছে। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আমাদের সাম্প্রতিক শীট থেকে হুবহু কমন এসেছে এটা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গত বছর কি অভিশংসিত হয়েছিলেন। তো আপনাদের পরীক্ষার আগে যদি কেউ এরকম অভিশংসিত হয় আমরা সেটা ক্লাসে বলে দিব এবং আপনাদের সাম্প্রতিকের শীটে দিয়ে দিব। ইনশাল্লাহ আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনারা কমন পাবেন। 27 নম্বর প্রশ্ন, কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করে? ওয়ান বেল্ট ওয়ান রোড সংক্ষেপে লেখা হয় ওবর। ওয়ান বেল্ট ওয়ান রোড ওবর বা ওয়ান বেল্ট ওয়ান রোড বা ওবর ইনিশিয়েটিভ গ্রহণ করে কোন দেশ? চীন। 2013 সালে চীন এই প্রকল্প গ্রহণ করে। তখন নাম ছিল ওবর, আর এর বর্তমান নাম হচ্ছে কি? বিআরআই, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ। বর্তমান নাম কি? পিআরআই, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, এই বিআরআই। এটা নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব যখন আমাদের ক্লাস শুরু হবে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। তাদের খেয়াল রাখেন, চীন বিআরআই বা উবর প্রকল্প গ্রহণ করে কত সালে? এবার তো আপনাদের প্রশ্ন আসছে যে ওয়ান বেল্ট ওয়ান রুট ইনিশিয়েটিভ গ্রহণ করে কোন দেশ? চীন। ধরেন আপনাদের সময় প্রশ্ন আসলো এরকম যে চীন কত সালে উবর বা ওয়ান বেল্ট ওয়ান প্রকল্প গ্রহণ করে? কত সালে গ্রহণ করে বলেন তো? চীন এই প্রকল্প কত সালে গ্রহণ করে? চীন এই প্রকল্প গ্রহণ করে কত সালে? লাবিব সরকার, কংগ্রেচুলেশন। মুনমুন, ভেরি গুড। রূপা ইসলাম, ভেরি গুড। সানি বড়ুয়া, ভেরি গুড। সবটাই হচ্ছে 2013 সালে চীন এই প্রকল্প গ্রহণ করে। আমাদের এখন যে প্রশ্নটা আছে এটা পরপর দুইবার পরীক্ষায় প্রশ্ন আসছে। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অপারেশনের নাম আমরা সবাই জানি। 2023 সালের 7 অক্টোবর আপনার এই হামাস ইসরায়েলের উপর যে অপারেশন পরিচালনা করে তার নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড। আর এর প্রতিবাদে 8 তারিখ মানে 8 অক্টোবর 2023 সালে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যে অপারেশন পরিচালনা করে তার নাম ছিল কি? আয়রন সোর্ড। ইসরায়েল হামাসের বিরুদ্ধে যে অপারেশন পরিচালনা করে তার নাম ছিল আয়রন সোর্ড, আর ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অপারেশনের নাম ছিল কি? আপনার আল আকসা ফ্লাড। তাহলে এই অপারেশনটা পরিচালনা করে কে? এটা পরিচালনা করে ইসরায়েল পরিচালনা করে।
ইসরায়েল হামাসের বিরুদ্ধে, হামাসের বিরুদ্ধে পরিচালনা করে অপারেশন আয়রন সোর্ড, অপারেশন আয়রন সোর্ড। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি প্রিয় শিক্ষার্থীরা। আমাদের প্রশ্নগুলো শেষ হলে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমরা ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। 29 নম্বর প্রশ্ন, এটাও সাম্প্রতিক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর ক্ষমতাচ্যুতিতে নেতৃত্ব দানকারী বিদ্রোহী সংগঠনের নাম কি? আমরা সবাই জানি হায়াত তাহরির আল শাম, হায়াত তাহরির আল শাম, যার প্রধান হচ্ছে কে? হায়াত তাহরির আল শাম, যার প্রধান কে? আবু মোহাম্মদ আল জুলানি, তাই না? তো এটা আসার সম্ভাবনা এখন কম, কারণ এটা গত বছরের জন্য প্রাসঙ্গিক ছিল, গুরুত্বপূর্ণ ছিল, চলে আসছে। এই যে আমি রাষ্ট্র, এই উক্তিটা, এই যে ফেসিবাদী শাসক যারা আছে, এই ফেসিবাদীদের একটা অন্যতম ইয়া হচ্ছে কি আমি রাষ্ট্র, কিসের সংবিধান, কিসের আইন কানুন, আমি রাষ্ট্র। এই উক্তিটা প্রথম করেছিলেন কে? চতুর্দশ লুই। আমার এখনো মনে আছে গত বছর যাত্রাবাড়ির শাখাতে একটা উক্তি আমি ভালো করে পড়তে বলছিলাম যে আমি রাষ্ট্র উক্তিটি কার, লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, শিটে লিখে রাখেন। আলহামদুলিল্লাহ সরাসরি এটা চলে আসছে, আমি রাষ্ট্র। এই উক্তিটা কার? চতুর্দশ লুই, ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের একটা মানে উক্তি হচ্ছে কি আমি রাষ্ট্র। কোনো সংবিধানের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নাই, আমি যা বলবো তাই রাষ্ট্র। ঠিক আছে? তো এই উক্তিটা কার? চতুর্দশ লুইয়ের একটা বিখ্যাত উক্তি। এই ছিল আমাদের 30টা প্রশ্ন। এই ছিল গত বছরের 30টা প্রশ্ন। আমরা প্রশ্নগুলো উত্তর জেনেছি, প্রশ্নগুলোর প্রাসঙ্গিক ব্যাখ্যা দেখেছি। তো এই ব্যাখ্যাগুলো যারা লিখেছেন বা সাইড নোট নিয়েছেন, আশা করি আগামী সেশনে মানে আপনাদের সময় আপনাদের এগুলো অনেক কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসেন একটা কথায় আসি, সেটা হচ্ছে আপনারা অনেক স্বপ্ন নিয়ে ফোকাসে ভর্তি হয়েছেন। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো হচ্ছে এখন। আমাদের সম্ভবত আগামী মাসের 4 থেকে 7 তারিখের মধ্যে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। অফলাইন ক্লাস শুরু হবে, অনলাইন ক্লাসও শুরু হবে। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, পড়াশোনা করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার একদিন কথা হবে, সেদিন আমি বলে দিব কিভাবে একটা লেকচার এক সপ্তাহে 6 থেকে 7 বার শেষ করা যায়। একটা লেকচার শিট কিভাবে 6 থেকে 7 বার রিভাইজ দেওয়া যায়, 5 থেকে 6 বার রিভাইজ দেওয়া যায়, এটা নিয়ে আমরা কথা বলবো সেদিন ইনশাল্লাহ। আজকে অনেক সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা যাবত আপনারা ক্লাস করতেছেন। আপনাদেরকে আর বিরক্ত না করি, আমরা এটা নিয়ে একদিন কথা বলবো। তো আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ, হ্যাঁ, আপনাদেরকে বলে দিব। তো এখন আসেন যে কথাটা বলতেছিলাম, যে অনেক স্বপ্ন নিয়ে আসছেন, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে পাঠাইছে আপনাদেরকে, অনেক স্বপ্ন নিয়ে ফোকাসে এসেছেন। আমরা আমাদের পক্ষ থেকে, আমরা ফোকাসের পক্ষ থেকে আপনাদের এই স্বপ্ন পূরণের জন্য সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ, সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে পড়াশোনা করবেন, প্রচুর পড়াশোনা করবেন। সাধারণ জ্ঞানের প্রশ্ন কি কি পড়বেন? একেবারে সহজ প্রশ্ন হয়েছে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানের গেটওয়ে টেস্টের প্রশ্ন একেবারে সহজ হয়েছে, প্রশ্ন আমিই করেছি, প্রশ্ন একেবারে সহজ হয়েছে, প্রশ্নটা দেখলেই পারবেন। বিগত বছরের প্রশ্ন থেকে এসেছে, কয়েকটা সাম্প্রতিক এসেছে, 6-7টা করে সাম্প্রতিক এসেছে। তো পড়াশোনা করেন, আশা করি পারবেন। যেটা বলতেছিলাম আমি, জি, এটা আমি আমার পক্ষ থেকে দিব ইনশাল্লাহ। আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন, অথবা কোচিং কর্তৃপক্ষ যদি আপনাদেরকে আলাদা কোনো রুটিন দেয়, আপনাদের শাখা পরিচালক ভাইরা যদি আলাদা কোনো রুটিন দেয়, সেটাও ফলো করতে পারেন, সমস্যা নাই। একজন প্রশ্ন করেছিলেন, আপনার কি মনে হয় যে গত বছরের প্রশ্নটা তুলনামূলক সহজ হয়েছে? জি, তুলনামূলক সহজ হয়েছে। আমরা বলেছিলাম প্রশ্ন সহজ হবে, সাধারণ জ্ঞান সহজ হবে। এখন থেকে মনে রাখেন, সাধারণ জ্ঞান এখন থেকে সহজ হবে। সাধারণ জ্ঞান কেন সহজ হবে? এটার পিছনে একটা পলিটিক্স আছে। এই পলিটিক্সটা নিয়েও একদিন কথা বলবো ইনশাল্লাহ। এই পলিটিক্সটা নিয়েও একটা মানে কথা বলবো, কেন সাধারণ জ্ঞান সহজ হবে, কেন বাংলা ইংলিশ কঠিন হবে, কেন বাংলা ইংলিশ কঠিন হবে, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সেদিন বুঝতে পারবেন যে আসলে কেন সাধারণ জ্ঞান সহজ হবে, কেন বাংলা ইংলিশ কঠিন হবে, এগুলো নিয়ে আমরা বলবো। আচ্ছা, বই নিয়ে তো আমরা বলেছি, প্রথম দিকে আমরা বলেছি যে কি বই পড়বেন, লেকচার শিট পড়লেই হবে নাকি বই কিনতে হবে, এগুলো নিয়ে কথা বলেছি। এটা নিয়ে আলাদা আর বলা প্রয়োজন মনে করতেছি না। যারা অনলাইনে আছেন তারা কিভাবে রুটিন পাবে আমি অনলাইনেই দিব, আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তো গতকালকে আমি একটা শাখায় ক্লাস নিতে গিয়েছিলাম, সেখানে দিয়ে আসছি, আপনাদেরকেও দিয়ে দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ দিয়ে দিব।
এবং সেটার ব্যাখ্যাও করে দিব যে কিভাবে আসলে রিভাইজটা দিবেন, সেটাও ব্যাখ্যা করে দিব। তো আর কারো কোনো জানার আছে, কারো কোনো কোয়েরি আছে? সাম্প্রতিকের বই পড়া দরকার নাই, আমাদের যে সাম্প্রতিক শীটগুলো দেওয়া হবে ফোকাস থেকে, সেই শীটগুলো একটু ভালোভাবে পড়াশোনা করবেন, আশা করি হয়ে যাবে। অবশ্যই অবশ্যই আপনাদের জন্য দোয়া না করলে কার জন্য করব বলেন? আপনারা আমাদের কলেজের ভাই বোন, হ্যাঁ, অবশ্যই আপনাদের জন্য দোয়া করব, আমাদের দোয়ায় অবশ্যই আপনারা থাকবেন। বিশ্বাস করেন, গত বছর অ্যাডমিশন টেস্টের আগের দিন মানে আমার টেনশনে ঘুম হয় না। কেন ঘুম হয় না? যে যা পড়াইছি তা কমন আসবে কিনা, বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ যা কিছু পড়াইছি অন্তত এগুলো যাতে কমন আসে। আপনাদের জন্য দোয়া না করলে কার জন্য করব বলেন? আপনারা আমাদের কলেজের ভাই বোন, আপনাদের জন্য অবশ্যই দোয়া করতে হবে আমাদের। ফোকাস থেকে বই দিবে, শীট দিবে, সবই দিবে ফোকাস থেকে, যেগুলো প্রয়োজন এগুলো দিবে। কবে হবে? সম্ভবত 1 তারিখ 2 তারিখের দিকে আপনার এই গেটওয়ে টেস্টটা হবে। আর 4 থেকে 7 তারিখ 8 তারিখের মধ্যে আপনাদের ক্লাসগুলো শুরু হবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের শাখাগুলো থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন, আপনাদের শাখায় কত তারিখে ক্লাস শুরু হবে এটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। গেটওয়ে টেস্টের জন্য আসলে প্রশ্ন করার সময় তো করছি, তবে অনেক সহজ প্রশ্ন হয়েছে, বিশ্বাস করেন অনেক সহজ প্রশ্ন হয়েছে। তো আপনারা দেখলেই বুঝবেন, সাধারণ জ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সিস্টেমে প্রশ্নগুলো হয়, যেই মান নিয়ে প্রশ্ন হয়, সেই মানের প্রশ্নই করেছি। এবং আপনাদেরকে বলি, আমি যে প্রশ্নগুলো করি না, বা আমি যে প্রশ্নগুলো দেই, আমাদের স্টুডেন্টরা, যেমন গত বছর স্টুডেন্টরা পরীক্ষার হল থেকে বের হয়ে আমাকে জিজ্ঞেস করে, স্যার জিকে প্রশ্নটা কি আপনি করে দিয়েছিলেন? এত কমন কিভাবে আসলো? মানে প্রায় প্রশ্নই কমন আসে, সব মানে 29টা প্রশ্ন কমন আসছে, বুঝেন? তো পরীক্ষার্থীরা বের হয়ে আমাকে জিজ্ঞেস করে, স্যার প্রশ্নটা কি আপনি করছেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার মন মানসিকতা কিভাবে জানে, আপনার ব্রেইন কি, আপনার মানে মাইন্ড কিভাবে বুঝলো, আপনি যেগুলো বলতেছেন গুরুত্বপূর্ণ সেগুলোই আসছে। তো আপনাদেরকেও বলে রাখি, এই যে এই যে আপনাদেরকে যেগুলো বলতেছি ক্লাসে, যে ধরনের প্রশ্নগুলো বলতেছি, এগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আমি অন্য ব্রাঞ্চে ক্লাস নিব কিনা, বা আমি কোথায় ক্লাস নিব, আসলে এটা আমি জানি না। এটা আমি শিওর না, ভবিষ্যতে বলা যায় না, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে হয়তো 2-1টা শাখায় ক্লাস নিতে পারি। অনলাইনে ক্লাস নিব ইনশাল্লাহ, অনলাইনে বেশ কিছু ক্লাস থাকবে আমার। অফলাইনে কোথায় ক্লাস নিব এটা আমি এখনো জানি না, তবে ক্লাস নিব, যেখানেই নিব আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এই হচ্ছে কথা। কোনো সিলেবাস নাই, তবে প্রশ্ন সহজ হবে। আজকে তো কোনো নির্দিষ্ট টপিক ছিল না, টপিক থাকলে আরো সহজ লাগতো বিষয়গুলো আপনাদের কাছে, আরো সহজ লাগতো। যেমন কালকে আমি 2-3টা টপিক পড়াই আসছি এক জায়গায়। তো যারা গতকালকে ক্লাস করছেন, আমার বিশ্বাস আপনারা সেই বিষয়গুলো এনজয় করেছেন, এবং সেই বিষয়গুলো থেকে গেটওয়ে টেস্টের প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। গেটওয়ে টেস্ট 1 তারিখে সম্ভবত হবে, অথবা 2 তারিখে হবে। আপনারা ফোকাসের যে ফেসবুক পেজ আছে, তো সেই ফেসবুক পেজে একটু নজর রাখবেন, ফোকাসের টেলিগ্রাম চ্যানেলে নজর রাখবেন। আপনাদের যে শাখা আছে, সেই শাখা পরিচালক ভাইদের সাথে যোগাযোগ করবেন, ওনারাই আপনাদেরকে দিবে। সাম্প্রতিক হাইলাইটস দেয়া নাই এখনো। সাম্প্রতিক হাইলাইটস যখন আপনার ক্লাস শুরু হবে, যখন নিয়মিত ক্লাস শুরু হবে, তখন সাম্প্রতিক হাইলাইটস পাবেন। হ্যাঁ, আমিও মিস করব আপনাদেরকে অনেক। আমি গত বছর পর্যন্ত রেগুলার ক্লাস নিতে পেরেছি, তো এই বছর হয়তো রেগুলার ক্লাস সেভাবে নেওয়ার সুযোগ হবে না, তারপরে চেষ্টা করব নেওয়ার। প্রশ্ন আসলেই সহজ হয়েছে, আপনি দেখেন নূরে জান্নাত, আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে বলবেন, স্যার আপনি যেভাবে বলছিলেন প্রশ্ন সেভাবেই সহজ হয়েছে। এবং এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হবে। এবং আপনি শিওর থাকেন, গেটওয়ে টেস্টের যে প্রশ্নগুলো আছে, এগুলো থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটা প্রশ্ন কমনও পাবেন ইনশাল্লাহ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা জানিয়ে, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।